ঠিক আছে, এখন সাইকেল 4-এ দিয়ে দিছি, সাইকেল 4-এ হচ্ছে এখন। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। সাইকেল 4-এর ফেসবুক গ্রুপেও কিন্তু এখন লাইভটা চলতেছে। ঠিক আছে, আচ্ছা ছোট্ট করে একটু রিক্যাপ করে দিই, যেহেতু ওই ফেসবুকের সাইকেলে ফার্স্ট শুরু থেকে হচ্ছে, ছোট্ট করে একটু রিক্যাপ করে দিই। গত ক্লাসে আমরা তাপমাত্রা পরিমাপের মূলনীতি শিখছিলাম দুইটা, এক স্থির বিন্দু নীতি, দ্বি স্থির বিন্দু নীতি। আমরা গত ক্লাসে এক স্থির বিন্দু নীতিটা ফুললি ডান, সম্পূর্ণ শেষ করছি, শেষ করে থার্মোমিটার বানাইছি। ওই থার্মোমিটারের যে ফর্মুলাটা আসছে সেই ফর্মুলা দিয়ে আমরা বেশ কিছু ম্যাথও করছি। আজকের ক্লাসে আমাদের ব্যবসার দ্বিতীয় ধাপ, অর্থাৎ আমরা দ্বি-স্থির বিন্দু নীতি পড়বো। দ্বি-স্থির বিন্দু নীতিতে থার্মোমিটার বানাবো, একই কাজ, টার্গেট একই। গত ক্লাসেও থার্মোমিটার বানাইছি, আজকেও থার্মোমিটার বানাবো, বাট আজকের মেথডটা ভিন্ন। তো দ্বি-স্থির বিন্দু নীতিতে কয়টা তাপমাত্রাকে আদর্শ ধরা হয় ভাই? দুইটা তাপমাত্রাকে আদর্শ ধরা হয়। এখন মনে প্রশ্ন জাগতে পারে দুইটা তাপমাত্রা কে কে? ওই দুইটা তাপমাত্রা হচ্ছে যথাক্রমে নিম্ন স্থির বিন্দু আর ঊর্ধ্ব স্থির বিন্দু। তো নিম্ন স্থির বিন্দু কোনটা? নিম্ন স্থির বিন্দু হচ্ছে গলনাঙ্ক, তোমরা চেনো, পানির গলনাঙ্ক, তাই না, যেটাকে 0 ডিগ্রি সেলসিয়াস দিয়ে পড়ছো। আর ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। তো এই দুইটা তাপমাত্রাকে আদর্শ ধরে আমরা একটা অজানা তাপমাত্রা নির্ণয় করবো। থার্মোমিটারের কাজ কি? থার্মোমিটার দিয়ে করে কি? একটা অজানা তাপমাত্রা বের করে, তাই না? তো এই দুইটা তাপমাত্রাকে আদর্শ ধরে আমরা একটা অজানা তাপমাত্রা বের করব। ঠিক আছে, ফাইন। তো এখন এখানে নিম্ন স্থির বিন্দু আর ঊর্ধ্ব স্থির বিন্দুর সংজ্ঞা আছে। তো সংজ্ঞার ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলছি, যে যেহেতু গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের সংজ্ঞা কে না জানে? সবাই জানে। যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি থেকে বিশুদ্ধ বরফ অথবা বিশুদ্ধ বরফ থেকে বিশুদ্ধ পানিতে রূপান্তর করা হয়, সেই তাপমাত্রাটার নামই হচ্ছে কি? নিম্ন স্থির বিন্দু। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। আর বিশুদ্ধ বরফ থেকে বিশুদ্ধ, আচ্ছা একটা কমেন্ট বারবার আসতেছে, হ্যাঁ এখন তো ঠিক আছে, এখন তো সাইকেল ইয়াতেই আছে, সাইকেল 4-এই ক্লাসটা আছে। ঠিক আছে, এফবিতে ক্লাস দেখা যাচ্ছে না? যাচ্ছে তো, এফবিতে লাইভ আছে, তো এফবিতেও লাইভ আছে। ঠিক আছে, এফবিতেও লাইভ চলতেছে একই সাথে, যে 185 জন করতেছে এফবিতে লাইভ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো নিম্ন স্থির বিন্দু না, আপনি সাইকেল ফেসবুকে সাইকেল 4, হ্যাঁ ঠিকই তো আছে, ঠিকই আছে সব। দেখো, তো যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি থেকে বিশুদ্ধ বরফ অথবা বিশুদ্ধ বরফ থেকে বিশুদ্ধ পানিতে রূপান্তর হয়, সেই তাপমাত্রাটা হচ্ছে কি? আমার নিম্ন স্থির বিন্দু, বা যেটাকে আমরা বলতে পারি গলনাঙ্ক। ঠিক আছে, গলনাঙ্ক। তো এখানে আমি তোমাদের বলছি এই সংজ্ঞাটা লেখার সময় অবশ্যই বিশুদ্ধ কথাটা লিখবা। বিশুদ্ধ কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশুদ্ধ কথাটা যদি কেউ না লিখো তাহলে ভুল হবে। ঠিক আছে, বিশুদ্ধ কথাটা মাস্ট লিখতে হবে, নাহলে সংজ্ঞাকে এটা দিয়ে দিবে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা টেবিল আঁকবো। আমার সাথে সাথে সবাই একটা টেবিল আঁকবা, সবাই একটু টেবিল আঁকো একটা। এই টেবিলের মধ্যে আমরা নিম্ন স্থির বিন্দু আর ঊর্ধ্ব স্থির বিন্দুগুলাকে লিখবো, বিভিন্ন থার্মোমিটারের জন্য যত মান হতে পারে সেটা লিখবো। ঠিক আছে, এই পর্যন্ত দাও একটা, আর এই পর্যন্ত দাও একটা। পর্যন্ত দিলেই হবে, তিনটা, তো তিনটা দিলেই হবে, তিনটা ঘর হলেই হবে, তিনটা ঘর হলেই হবে, কোনো সমস্যা নাই, তিনটা ঘর দাও। আর এখানে দাও চারটা, চারটা কলাম। ওকে, দিছো? আচ্ছা, দেওয়া হলে দেখো আমরা কি করব, আমরা এই যে নিম্ন স্থির বিন্দুকে কত কি দিয়ে প্রকাশ করি? টি আইস দিয়ে প্রকাশ করি। ঊর্ধ্ব স্থির বিন্দুকে কি দিয়ে প্রকাশ করি? টি স্টিম দিয়ে প্রকাশ করি। আমরা এখানে লিখে ফেলবো টি আইসের মান, আর এখানে লিখে ফেলবো টি স্টিমের মান। বিভিন্ন থার্মোমিটারে টি আইসের মান কত, টি স্টিমের মান কত। এর মধ্যে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমরা কিন্তু জানো টি আইসের মান কত। ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টি আইসের মান কত বলো? ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টি আইসের মান কত? 0, রাইট? ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টি স্টিমের মান কত? 100, তাই না? এটা আমরা সবাই জানি, এটা একদম ছোটবেলার পড়া। 0 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, যথাক্রমে পানির গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কোন তাপমাত্রায়? ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাই না? আচ্ছা, ফারেনহাইট তাপমাত্রায়, ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা, এটা সবাই জানে না, এটা জানাই দিচ্ছি। ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এটার ভ্যালুগুলা কত? ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় টি স্টিমের মান দেখি কেউ বলতে পারবে? 32। ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় টি স্টিমের ভ্যালুটা কত? টি স্টিম মানে স্ফুটনাঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট এবং 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, টি স্টিম আর টি আইসের মান। এরপরে আসো ক্যালভিন। ক্যালভিন তাপমাত্রায়, ক্যালভিন তাপমাত্রায়, ক্যালভিন স্কেলে এটার মান কত? টি আইসের মান কত? আমরা জানি 273 ক্যালভিন তাপমাত্রাটাই হচ্ছে কি? পানির গলনাঙ্ক। আর 373 ক্যালভিন এই তাপমাত্রা হচ্ছে কি? পানির স্ফুটনাঙ্ক।
ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই টেবিলটা সবাই এঁকে ফেলবা, এই টেবিলটা আমাদের মুখস্থ থাকা লাগবে। আমরা যখন ম্যাথ করব তখন কিন্তু টি স্টিম টি আইসের মান কখনোই দিবে না, বলে দিবে ডিগ্রি সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল বা কেলভিন স্কেল। তোমার নিজের জানতে হবে কোনটায় টি স্টিমের মান কত, টি আইসের মান কত, ঠিক আছে, মানে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কের মান কত। লেখা হইলে বলিও। আরেকটা জিনিস লিখো আমার সাথে সাথে, সেটা হচ্ছে মৌলিক ব্যবধান নামে একটা রাশি আছে। মৌলিক ব্যবধান নামে একটা রাশি আছে। মৌলিক ব্যবধানকে এন দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। এন ইজ ইকুয়াল টু কত? এন ইজ ইকুয়াল টু টি স্টিম মাইনাস টি আইস। টি স্টিম মাইনাস টি আইস তুমি যদি করো তাহলে তুমি কাকে পাবা? মৌলিক ব্যবধানকে পাবা। ঠিক আছে, তাহলে বলো তো এই ডিগ্রি সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান কত? ডিগ্রি সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান কত? 100 বিয়োগ 0, এটার এন এর ভ্যালু হচ্ছে 100। ঠিক আছে, ডিগ্রি ফারেনহাইট স্কেলে মৌলিক ব্যবধান কত? 212 বিয়োগ 32, দ্যাট মিনস 180 আসবে, 180। ক্যালভিন স্কেলে মৌলিক ব্যবধানের মান কত? মৌলিক ব্যবধানের মান হচ্ছে 373 বিয়োগ 273, দ্যাট মিনস এটার মান কত? 100ই। তাহলে মৌলিক ব্যবধান ডিগ্রি সেলসিয়াস স্কেলে যা, ক্যালভিন স্কেলে তা, বাট ডিগ্রি ফারেনহাইট স্কেলে এটার মানটা 180। ঠিক আছে, তো এগুলো আমাদের ছোটখাটো এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, আমরা কিন্তু এখনো দ্বিস্থির বিন্দু নীতির কোন দুইটা তাপমাত্রা কত শতকরা হয় এটা পড়ছি, কিন্তু দ্বিস্থির বিন্দু নীতিতে কিভাবে তাপমাত্রা পরিমাপ করা হয় সেটা কিন্তু পড়ি নাই। এখন আমরা সেটাই পড়ব। দ্বিস্থির বিন্দু নীতিতে কিভাবে তাপমাত্রা পরিমাপ করা হয় সেটা আমরা এখন পড়ব। ঠিক আছে, পাশে দুইটা চিত্র দেখতে পাচ্ছ, একটাতে বরফ আছে গলতেছে, আরেকটাতে পানি আছে বলক উঠতেছে, মানে কি বাষ্পীভূত হচ্ছে। আমরা আমাদের যে থার্মোমিটার, আমরা তো বানাবো একটা ফাইনালি থার্মোমিটার, রাইট? এখন আমাদের টার্গেট হচ্ছে একটা থার্মোমিটার বানানো। এই থার্মোমিটারটা কিভাবে বানাই মনে আছে না? ভুলে গেছো? একটা কলম নিতে হবে, এই কলমের শীষটা বাইরে বের করে ফেলো, কালি সব বাইরে বের করে ফেলো, ভেতরে কিছু পারদ দাও। কি ভিতরে কিছু পারদ দাও? কিছু পারদ দিলা ভেতরে, ঠিক আছে? পারদ দিয়ে নিচের মাথাটা যেন খেয়াল রাখিও, পারদটা যেন পড়ে না যায়। আবার এই জায়গাটা ধরো সাপোজ একটা নিব দিয়ে একটা লোহার কিছু দিয়ে আটকানো আর। তো পারদ ঢালছো, তোমার কাছে একটা কলম আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই কলমের গায়ে তুমি দাগ কাটো। আমি বলছি সেন্টিমিটারে দাগ কাটতে পারো, মিলিমিটারে দাগ কাটতে পারো, বা যে কোনো একটা মৌলিক মানে যে কোনো একটা ব্যবধানে তুমি দাগ কাটতে পারো, সেন্টিমিটার বা মিলিমিটারেও দাগ কাটতে পারো। তো কলমের মধ্যে পারদ ঢাললাম, কলমের গায়ে দাগ কাটলাম, ঠিক আছে, সেন্টিমিটার বা মিলিমিটারে, আমার ইচ্ছা কিভাবে দাগ কাটবো। এটাকে এখন আমরা কি করব? এটাকে আমরা এখন এই দিকে এনে লাগাবো। লাগালে আমার পারদটা একটা হাইটে উঠে থাকবে না? হয় বেশি উপরে বা নিচে, কিছু একটা জায়গায় তো উঠে থাকবে, কিছু একটা জায়গায় সে উঠে থাকবে, অর্থাৎ কিছু একটা দৈর্ঘ্য সে দেখাবে। যেই দৈর্ঘ্যটা সে দেখাবে, এটা কোথায় লাগানোর ফলে দেখাইছে? টি আইসে লাগানোর ফলে দেখাইছে, সেটাকে আমরা বলবো টি আইসের গায়ে লাগানোর ফলে আমার থার্মোমিটার যত দৈর্ঘ্য দেখাইছে, যত সেন্টিমিটার বা মিলিমিটার, সেটাকে আমরা বলবো এক্স আইস। এক্স আইস কি? তাপমিতিক ধর্মের মান। টি আইস কি? তাপমাত্রার মান। এটা হচ্ছে তাপমাত্রা, আর এটা হচ্ছে কি? তাপমিতিক ধর্ম। তাপমিতিক ধর্ম পারদ থার্মোমিটারের ক্ষেত্রে কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্যের মানটাই তাপমিতিক ধর্মে, দৈর্ঘ্যের প্রসারণ বা দৈর্ঘ্যের মানটাই তাপমিতিক ধর্মের মান। ঠিক আছে, আচ্ছা, এখন এই থার্মোমিটারটাকে এখানে তো লাগাইলাম, এখান থেকে সরাবো, সরাই আমি আবার এইখানে এনে লাগাবো, বয়েলিং ওয়াটারের মধ্যে রাখলাম। বয়েলিং ওয়াটারের মধ্যে যদি রাখি তাহলে কি পাবো? টি স্টিমের গায়ে যদি আমি লাগাই, টি স্টিমের গায়ে লাগাইলে যতটুকু আমি দৈর্ঘ্য দেখতে পাবো, যতটুকু আমি দৈর্ঘ্য দেখতে পাবো, বেশি বা কম যতটুকুই দৈর্ঘ্য দেখতে পাবো, সেই মানটা হচ্ছে এক্স স্টিমের মান। সেই মানটা কি? এক্স স্টিম। গত ক্লাসে পড়ছিলাম এক্স দিয়ে কি বোঝায় ভাইয়া? তাপমিতিক ধর্ম। গত ক্লাসে তাপমিতিক ধর্ম পড়ছি, তাপমিতিক বস্তু পড়ছি। তাপমিতিক ধর্মকে কি দিয়ে প্রকাশ করা হয়? এক্স দিয়ে। পারদ থার্মোমিটারের বেলায় তাপমিতিক ধর্ম কি? দৈর্ঘ্য দ্বারা প্রকাশিত না? দৈর্ঘ্যের প্রসারণ বা সংকোচন দ্বারা। তো দৈর্ঘ্যের যে ভ্যালু এখানে লাগাইলাম, যতটুকু হাইট উঠে থাকবে সেটা হচ্ছে এক্স আইস। এখানে লাগাইলাম যতটুকু হাইট পারদটা উঠে থাকবে, কারণ এখানে লাগালে স্বাভাবিক গরম, গরম পাইলে পারদটা একটু প্রসারিত হবে, প্রসারিত একটু উপরে উঠবে। যতটুকু হাইট আমি ধরো 5 সেন্টিমিটার বা 5 মিলিমিটারে উঠে এসেছি, তাহলে এই লেন্থটা হচ্ছে এক্স স্টিমের মান। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা কি করতে চাই? এই থার্মোমিটার দিয়ে করতেটা চাই কি? আমরা এই থার্মোমিটারটা দিয়ে একটা অজানা তাপমাত্রা বের করতে। ধরো সাপোজ এই থার্মোমিটারটা বানাইলাম, পারদ টারদ ঢাললাম, এই থার্মোমিটার দিয়ে আমি আমার বডি টেম্পারেচার মাপতে চাই। আমি কি করব? এই পারদ থার্মোমিটারটা আমার বডির গায়ে লাগাইলাম। বডিতে লাগালে এটা কি আরেকটা হাইটে উঠে আসবে না? মানে পারদটা কি
আমার বডির তাপ পেয়ে সে হয় প্রসারণ বা সংকোচন হয়ে কোনো একটা হাইটে তো সে উঠবে, তাই না? পারদের ধর্মই হচ্ছে সংকোচন বা প্রসারণ হওয়া, তাপ পেলে। তো আলটিমেটলি সে আরেকটা মান দেখাবে, আরেকটা দৈর্ঘ্যে সে উঠে থাকবে আমার বডিতে লাগার ফলে। তাহলে আমার বডির টেম্পারেচার, যেটা আমি জানি না, যেটা আমি জানতে চাই, সেটাকে আমি ধরলাম টি। এটাই আমি জানতে চাই, এই টি তাপমাত্রাটা, আমার বডির তাপমাত্রা আমি জানি না কত, সেটাই আমি জানতে চাই। তাহলে টি তাপমাত্রার গায়ে লাগানোর ফলে এই থার্মোমিটারটা, আমাদের বানানো থার্মোমিটার, যত তাপমিতিক ধর্মের মান দিল, মানে যতটুকুই সেন্টিমিটার বা মিলিমিটার যতটুকুই উঠেছিল, সেটাকে আমরা বলবো কি এক্স, সেটাকে আমরা বলবো কি এক্স। তাহলে দেখো, তোমার হাতে যদি থার্মোমিটার থাকে, তাহলে কিন্তু তুমি এখানে লাগানোর ফলে কত হাইট উঠে আছে সেটা জানো, এখানে লাগানোর ফলে কত হাইট উঠে আছে সেটা জানো, এবং তুমি যেই তাপমাত্রা বের করতে চাও, যেমন আমার এখানে আমি আমার বডির টেম্পারেচার বের করতে চাই, বডিতে লাগানোর ফলে কতটুকু হাইট উঠে আছে সেটাও আমি জানি। তার মানে আমি এক্স আইস, এক্স স্টিম, এক্স তিনটা জিনিসই জানি যদি আমার হাতে থার্মোমিটার থাকে। আমি টি আইস, টি স্টিম এগুলোও জানি না যদি আমার কাছে টেবিল থাকে। এটা মুখস্থই থাকবে। আমার একমাত্র অজানা জিনিসকে, আমার একমাত্র অজানা জিনিস হচ্ছে এই টি। এই টিটাকে আমরা ধরো বের করতে চাই, এই টিটাকে আমরা কি বের করতে চাই। তাহলে টিটাকে যদি বের করতে চাই, কিভাবে বের করব ভাইয়া, কিভাবে বের করব? চলো টিটাকে বের করি। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে টিটাকে বের করা। আরেকবার লিখে ফেলি আমি, টি আইসে লাগানোর ফলে আমি যে তাপমিতিক ধর্ম পাইছি সেটা হচ্ছে এক্স আইস। টি স্টিমে লাগানোর ফলে আমি যে তাপমিতিক ধর্মের মানটা পাইছি সেটা হচ্ছে এক্স স্টিম। টি তাপমাত্রায় লাগানোর ফলে আমি যে তাপমিতিক ধর্মের মান পাইছি সেটা হচ্ছে এক্স। এখন ফর্মুলা কি এখানে? এখানে ফর্মুলা হচ্ছে একটা, সবাই লিখো আমার সাথে সাথে, বাংলায় লিখো, তাপমিতিক ধর্মের পরিবর্তন সমানুপাতিক তাপমাত্রার পরিবর্তন। এটাই দ্বিস্থির বিন্দু নীতির মূল থিওরি, এটাই দ্বিস্থির বিন্দু নীতির মূল থিওরি। যারা দ্বিস্থির বিন্দু নীতিকে ব্যবহার করে তাপমাত্রা বা থার্মোমিটার বানাবো, তাপমাত্রা নির্ণয়ের যন্ত্র বা থার্মোমিটার বানাবো, তারা এই নীতিটা ইউজ করবে। তাপমিতিক ধর্মের পরিবর্তন সমানুপাতিক কি? তাপমাত্রার পরিবর্তন। এখন আসো তাপমিতিক ধর্মের পরিবর্তন, এখানে তো আমার তাপমিতিক ধর্ম আছে তিনটা, তাপমাত্রা আছে তিনটা, আমি করব কি? আমি যে কোনো দুইটা নিয়ে কাজ করব। আমি যে কোনো দুইটা নিয়ে কাজ করব। প্রথমে চলো এইটা আর এটা নিয়ে কাজ করি, এই দুইটা নিয়ে কাজ করি, এই দুইটা তাপমাত্রা এবং এই দুইটা তাপমিতিক ধর্ম নিয়ে কাজ করি। এই দুইটার তাপমিতিক ধর্মের পার্থক্য কত ভাইয়া? এক্স বিয়োগ এক্স আইস না? এক্স বিয়োগ এক্স আইস কিনা? এক্স বিয়োগ এক্স আইস, রাইট? এই দুইটার তাপমিতিক ধর্মের পার্থক্য হচ্ছে এক্স বিয়োগ এক্স আইস। এই দুইটার তাপমাত্রার পার্থক্য কত? সমানুপাতিক সাইনটা দিয়ে দাও। এই দুইটার তাপমাত্রার পার্থক্য কত? টি বিয়োগ টি আইস না? টি বিয়োগ টি আইস। ক্লিয়ার? টি বিয়োগ টি আইস লেখা বুঝছো? জাস্ট আমি কিছু না, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তাপমিতিক ধর্মের পরিবর্তন সমানুপাতিক তাপমাত্রার পরিবর্তন। এখন এই দুইটা তাপমাত্রার ক্ষেত্রে করলাম, এবার অন্য দুইটা তাপমাত্রার ক্ষেত্রে করা যাক। অন্য দুইটা তাপমাত্রা কোন দুইটার ক্ষেত্রে করব? ধরো সাপোজ এই দুইটা তাপমাত্রার ক্ষেত্রে করি। এবার এইটা এবং এটা, এই টি স্টিমের তাপমাত্রা, টি আইসের তাপমাত্রা, এই দুইটা তাপমাত্রা নিয়ে যদি করি, এই দুইটা তাপমাত্রার জন্য এই সম্পর্কটা আরেকবার অ্যাপ্লাই যদি করি, তাহলে কি লিখবো? এক্স বিয়োগ এক্স স্টিম বিয়োগ এক্স আইস, তাই না? এই দুইটার তাপমিতিক ধর্ম কত? এক্স স্টিম আর এক্স আইস। এই দুইটার তাপমিতিক ধর্মের পার্থক্য হচ্ছে এক্স স্টিম বিয়োগ এক্স আইস। সমানুপাতিক এই দুইটার তাপমাত্রার পার্থক্য কত? টি স্টিম বিয়োগ টি আইস। টি স্টিম বিয়োগ টি আইস। বুঝতে পারছো? জাস্ট আমি কিছুই না, এই সম্পর্কটা অ্যাপ্লাই করছি, দুইটা করে তাপমাত্রা নিয়ে দুইটা করে তাপমাত্রার ক্ষেত্রে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? এই সম্পর্কটা যদি অ্যাপ্লাই বুঝে থাকি, তাহলে দেখো আমরা এই সমানুপাতিক সাইনটা সরাই দিয়ে, সমানুপাতিক সাইনটা সরাই দিয়ে সমান সমান আর ধ্রুবক কি লিখতে পারি? লেখা যায়, লেখা যায়। এই নিচেরটার ক্ষেত্রেও সেম, সমান সমান সাইন এবং সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসা যায়। সমানুপাতিকের বদলে সমান সমান আর ধ্রুবক নিয়ে আসা যায়, নিয়ে আসছি আমরা। এখন এই দুইটা সম্পর্ক আমার কাছে আছে, এই দুইটা সম্পর্ককে যথাক্রমে নাম্বারিং করে ফেলো। এটাকে দাও 1 নাম্বার সমীকরণ, এটাকে দাও 2 নাম্বার সমীকরণ। 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ এগুলো যদি ভাগ দাও 1/2, তাহলে দেখো কি আসে তোমার কাছে। 1/2 দিলে তোমার কাছে এই রকম একটা সম্পর্ক আসে, এক্স বিয়োগ এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম
বিয়োগ এক্স আইস কি করছি, এইটা ভাগ এটা, হ্যাঁ, ইজ ইকুয়াল টু দিয়ে কে কি আর লেখা দরকার আছে, কে তো কাটাকাটি একই কে, কারণ সমানুপাতিক ধ্রুবক তো আর এমন না যে আলাদা, এটা একটা থার্মোমিটারের জন্য ফিক্সড, এক একটা থার্মোমিটারের জন্য এটা ফিক্সড, তাই না? তো আলটিমেটলি এইটা সমানুপাতিক ধ্রুবক সেম কাটাকাটি, তাহলে আমি এবার টেম্পারেচার করে লিখবো এইটা ভাগ এটা, তার মানে টি বিয়োগ টি আইস ডিভাইডেড বাই টি স্টিম বিয়োগ টি আইস। ঠিক আছে, ক্লিয়ার? এই যে সূত্রটা আসলো, এই সূত্র দিয়ে তুমি স্থির বিন্দু নীতি অ্যাপ্লাই করে যে কোনো অজানা তাপমাত্রা বের করতে পারবা। ওই যে একটু আগের আলোচনায় ফেরত আসো, আমরা দেখো অজানা ছিল কে আমাদের এই সম্পর্কগুলোর মধ্যে, শুধুমাত্র ও ছিল অজানা, ও ছাড়া বাকি সবাই জানা ছিল না, টি ছাড়া, টি ছাড়া বাকি সবাইকে কিন্তু আমি জানি। তার মানে আমার এই জায়গায় এক্স জানি, এক্স আইস জানি, এক্স স্টিম জানি, এক্স আইস জানি, টি আইস জানি, টি আইস জানি, টি স্টিম জানি, তাই না? তাহলে এই তোমার হাতে যদি থার্মোমিটার থাকে তাহলে কিন্তু তুমি এগুলো সব জানো, এগুলো সব জানো। তাহলে তুমি এই যে আমার বডির গায়ে যে লাগাইছিলাম তাপমাত্রাটা বের করতে চাচ্ছিলাম, আমি এগুলো বসাই দিলে যত যত মান পাইছি সেই মানগুলো বসাই দিলে টি আইস, টি স্টিম, টি আইস এগুলো টেবিল থেকে হয় ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন যে কোনো একটা থার্মোমিটারের মানগুলা টি আইস আর টি স্টিমের মান বসাই দিলে আমি টিটাকে পেয়ে যাব, টিটাকে ওই স্কেলেই পাবো। যদি টি আইস কেউ 0 বসায়, টি স্টিম 100 বসায়, মানে ডিগ্রি সেলসিয়াসটা ব্যবহার করে, টিকে সে ডিগ্রি সেলসিয়াসে পাবে। টি আইসকে সে যদি কেলভিনে বসায়, টি স্টিমকে সে যদি কেলভিনে বসায়, তাহলে টিকে সে কেলভিনে পাবে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা একদম সবাই? এক্স স্টিম মাইনাস এক্স হয় না? হ্যাঁ হয়। কেউ যদি চায় যে ভাইয়া আমি এই তাপমাত্রা আর এই তাপমাত্রা না নিয়ে এই তাপমাত্রা আর এই তাপমাত্রা নিব, এই তাপমাত্রা নেব, হবে, বাট আছে একটা কথা আছে, আমাদের প্রচলিত ফর্মুলা বলতে একটা পেপার আছে না, হ্যাঁ, তখনও ফর্মুলা হবে, তখনও মান সুন্দর মতনই দিবে, ভুল মান দিবে না, সঠিক মানই দিবে, বাট বইয়ে যে ফর্মুলাটা আছে সেটা ফলো করাই তো উত্তম, তাই না? বুঝতে পারছো? বইয়ে যেটা আছে একদম স্টিম আগে কেন, এটা তো কমন সেন্স, স্টিম কোনটা বেশি হবে, তুমি নিজে কমন সেন্স অ্যাপ্লাই করো, কোনটা বেশি হবে নর্মালি, স্টিম বেশি হবে না আইস বেশি হবে, এটার তাপমাত্রা বেশি না এটার তাপমাত্রা বেশি, যেটা বড় সেটাকে আগে রাখছি, যেটা বড় সেটাকে আগে রাখছে, এমন না যে আইস বিয়োগ স্টিম দিলে হবে না, হবে, তখন মাইনাস মাইনাস আসবে, কোনো প্রবলেম নেই, তখনও সঠিক অ্যান্সারই আসবে, ফাইনালি হিসাব করে ভুল অ্যান্সার আসবে না, সঠিক অ্যান্সারই আসবে, কারণ তখন এটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে, দুই পাশের মাইনাস পরে কাটাকাটি করতে হবে। বাট আমরা এইভাবে করাতে আমাদের বইয়ের ফর্মুলার সাথে মিলে, বইতে আমাদের দেখবা এই ফর্মুলাটা এইভাবে আসছে, বইতে এই ফর্মুলাটা এই যে এইভাবে আসছে, টিটাকে আগে দিয়ে এভাবে আসছে, স্থির বিন্দু নীতির ফর্মুলা, হ্যাঁ, টি বিয়োগ টি আইস ডিভাইডেড বাই টি স্টিম বিয়োগ টি আইস ইজ ইকুয়াল টু এক্স বিয়োগ এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম বিয়োগ এক্স আইস। বইয়ে আমাদের ফর্মুলাটা এইভাবে আছে, এইটা হচ্ছে স্থির বিন্দু নীতির ফর্মুলা হিসেবে লেখা। ঠিক আছে, স্থির বিন্দু নীতির ফর্মুলা এটা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে ফাইন, ঠিক আছে, তাহলে চলো আমরা এখন এই স্থির বিন্দু নীতি কাজে লাগাই, কি কি ম্যাথ সম্ভব সেটা বের করি। আর এখানে কিন্তু বিজনেসের দুইটা প্রসেসই শিখাই দিলাম। তাহলে ধরো তুমি একটা থার্মোমিটার বানাইছো, বাসায় বানাচ্ছ, কি করবা? কলম নিলা, পারদ ঢাললা, সব ডান। এখন এটাকে কি, গতকালের ক্লাসে একটা প্রশ্ন ছিল না অনেকের, ভাইয়া আমি তো বাসায় ত্রৈধবিন্দুর কেসটা, ত্রৈধবিন্দুর চাপ, ত্রৈধবিন্দুর তাপমাত্রা অ্যাচিভ করতে পারবো না, এক স্থির বিন্দু নীতি দিয়ে থার্মোমিটার বানানোটা কষ্টকর বলছো, কারণ তোমার বাসায় তো ভ্যাকাম মেশিন নাই, মানে ভ্যাকাম মেশিন মানে মোছার ভ্যাকাম মেশিন না, ভ্যাকাম ক্রিয়েট করার মেশিন, যেটা চাপ কমানোর, বায়ুর চাপ কমানোর, সেটা নাই, তো তুমি ওইটা পারার ডিফিকাল্ট। বাট স্থির বিন্দু নীতির জিনিসপত্র কিন্তু তোমার কাছে আছে, স্থির বিন্দু নীতিতে তুমি এই জিনিসটা বাসায় রেডি করতে পারবা না, এই জিনিসটা বাসায় রেডি করতে পারবা না, পারবা। তাই তোমার হাতে একটা কলম আছে, কলমের ভেতরে পারদ আছে, কলমের মধ্যে দাগ কাটে দিলা, সেন্টিমিটার বা মিলিমিটারে তুমি দাগ কাটলা, এই কলমটা পারদ সহ তুমি একবার এখানে লাগাইলা, যা মান আসছে সেটা হচ্ছে এক্স আইসের মান, তোমার এই থার্মোমিটারের এক্স আইস, এখানে লাগাইলা, যা হাইট দিচ্ছে, যতটুকু পারদটা উঠে আছে সেটা হচ্ছে এক্স স্টিমের মান। তোমার এই থার্মোমিটারের বাসায় কিন্তু এই জিনিসটার এক্স আইস এক্স স্টিম বের করে ফেলতে পারবা। এখন তুমি এক্স আইস এক্স স্টিম তুমি যখন থার্মোমিটারটা বিক্রি করবা, বিক্রি করার সময় তুমি বলে দিবা, গায়ে লিখে দিবা, আমার যে থার্মোমিটারটা আছে এই থার্মোমিটারে এই সূত্র ব্যবহার করবেন আপনারা, এই সূত্রের এক্স আইস এক্স স্টিম এই মানগুলো তুমি দিয়ে দিছো অলরেডি
থার্মোমিটারের প্যাকেটের মধ্যেই লিখে দিয়ে দিছো। এরপরে বলে দিবা আপনি এটা আপনার গায়ে লাগাবেন, বা যেই বস্তুর তাপমাত্রা বের করতে চান সেই বস্তুর গায়ে লাগাবেন, লাগাইলেন। লাগানোর পরে আরেকটা হাইট দিবে না, আরেকটা হাইট দিবে, দেখবেন কোন জায়গায় পারদটা উঠছে। যেই জায়গায় পারদটা উঠছে সেটার যে দৈর্ঘ্য, সেটার যে মান, সেই মানটা এক্স এর মধ্যে বসাবেন। তাকে এটা বসাইতে বলবা ইনপুট, এবং তাকে ফর্মুলা ব্যবহার করে এটা আউটপুট বের করতে বলবা। তার মানে সে এটা বসাবে, এই টি আইস, টি স্টিম, টি আইস। তুমি যদি তোমার থার্মোমিটারটা বানাও ডিগ্রি সেলসিয়াস থার্মোমিটার, তাহলে এগুলাতে 0, 100, 0 লিখে দিবা। ওদেরকে টি আইস এই সব রূপে লিখবা না, ওরা লিখবা এটা 0, ওদেরকে এটা 100, এটা 0। টিটাকে সে তাহলে ডিগ্রি সেলসিয়াসে পাবে। তোমার যদি মনে হয় না ভাই আমি কেলভিন থার্মোমিটার বানাবো, কেলভিন থার্মোমিটার বানাইলে টি আইসের জায়গায় তুমি কি লিখে দিবা, এখানে 273, 373, 273 লিখে দিবা। তাহলে লোকের কাজ হবে এটা বসানো, এটা বের করা। বাকি সব কিছু কিন্তু বসাই দিছো, তুমি নিজেই বসাই দিছো, তোমার কাগজেই বসাই দিছো, ঠিক আছে। আচ্ছা, কেউ কিনবে বলে মনে হয় না, আমি বললামই তো, দাম তো কম রাখতে পারতেছো তুমি। বাজারে যে থার্মোমিটারগুলো 200-300 টাকা বিক্রি করো, তুমি 50 টাকা দিয়ে বিক্রি করলা। পারদ কিনলা 15 টাকার, 20 টাকার, ওইরকম পাইকারি। তো তোমার থার্মোমিটার ইজিলি বিক্রি হবে, ইজিলি বিক্রি হবে দাম কমায় রাখলে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে ফাইন। আরো একটা মজা আছে, তোমার বানানো থার্মোমিটার আরেকটা সুবিধা আছে। তোমার বানানো থার্মোমিটারকে তুমি যে কোনো স্কেলের থার্মোমিটার বানাইতে পারো। লাইক ধরো পারো ডিগ্রি সেলসিয়াস হয় কিনে মানুষ, নাহলে ডিগ্রি ফারেনহাইটের থার্মোমিটার কিনে, তুমি একাধারে তোমার বানানো থার্মোমিটার কেলভিন, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট সব কিছুই বলতে পারো, মানে সব কিছুই বানাইতে পারো আর কি, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার। ওকে ফাইন। এবার আমরা চলে যাই কিছু ম্যাথ করতে। ম্যাথ করলে আমাদের মাথাটা খুলবে। হ্যাঁ, সবাই এই প্রশ্নটা তুলে ফেলো ফার্স্ট, সবাই এই প্রশ্নটা তুলে ফেলো। একজন বলছে ভাইয়া আমাকে লোন দেন, বিজনেস শুরু করব। আমি তো তোমাদের সবাইরে যদি লোন দেই, তাহলে আসলেই বাংলাদেশে একটা ভালো থার্মোমিটার ইন্ডাস্ট্রি চেইন ক্রিয়েট হয়ে যাবে। সবাইরে যদি লোন দিই আস্তে আস্তে, চান্স পাওয়ার পরে দিবনে আসিও, চান্স পাওয়ার পরে লোন নিতে আসিও, তাইলে দিবনে। ব্যাংকে লোন চাইলে কিছু ডকুমেন্টস লাগে না, আমার কাছ থেকে লোন চাইলে তোমাদের ডকুমেন্টস লাগবে, চান্স পাইছো পাবলিক ইউনিভার্সিটিতে। ঠিক আছে, তো চলো আমরা এটা করে ফেলি। হ্যাঁ, তো এই ম্যাথটা সহজ ম্যাথ, জাস্ট ভ্যালু বসানো ছাড়া আর কোনোই কাজ নাই। হ্যাঁ, তো চলো স্টার্ট করি আমরা। কি বলা আছে, একটি নির্দিষ্ট রোদ থার্মোমিটারের রোদ, এটা কি থার্মোমিটার, রোদ থার্মোমিটার, রোদ থার্মোমিটারের রোদ বরফ বিন্দু। আরেকটা জিনিস বলি, আমরা কি শিখছি, এক নিম্ন স্থির বিন্দু বা গলনাঙ্ক, নিম্ন স্থির বিন্দু বা গলনাঙ্কের আরেক নাম বরফ বিন্দু। আরেক নাম কি, বরফ বিন্দু। ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্ফুটনাঙ্কের আরেক নাম স্টিম বিন্দু বা বাষ্প বিন্দু বলে, স্টিম বিন্দু বা বাষ্প বিন্দু। ঠিক আছে, কয়েকটা নাম সম্ভব, নামগুলো একটু মনে রাখো। নিম্ন, লিখে দিই আমি, আসো লিখে দিই, নাহলে তোমরা ভুলে যাবা। লিখে দিই, কই ছিলাম, এই যে, হ্যাঁ, এই নামগুলো লিখে নাও। নিম্ন স্থির বিন্দুর আরেক নাম বরফ বিন্দু, হিমাঙ্ক বলে, এটা তো তোমরা জানোই। হ্যাঁ, তারপরে ঊর্ধ্ব স্থির বিন্দুর আরেক নাম স্টিম বিন্দু বা বাষ্প বিন্দুও বলে, এটাকে বাষ্প বিন্দুও বলে। বুঝতে পারছো, এগুলো হচ্ছে সিনোনিম, এগুলো হচ্ছে সিনোনিম। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমার এখানে কি দেওয়া আছে, বরফ বিন্দু ও স্টিম বিন্দুতে যথাক্রমে এই যে ওহমে মান, এগুলো কি তাপমাত্রা নাকি তাপমিতিক ধর্ম দেখে চিনতে হবে, একক দেখে চিনতে হবে, এটা কি তাপমাত্রা না তাপমিতিক ধর্ম। এটা হচ্ছে তাপমিতিক ধর্ম, রাইট। সো এটা হচ্ছে বরফ বিন্দুর তাপমিতিক ধর্ম, দ্যাট মিন্স এক্স আইস। এটা হচ্ছে বাষ্প বিন্দুর তাপমিতিক ধর্ম, মানে টি স্টিম বিন্দুতে তাপমিতিক ধর্ম, দ্যাট মিন্স এক্স স্টিম। বললো কোন তরলে স্থাপন করলে এর রোধ হয় কত, 6.1 ওহম। ওই তরলের তাপমাত্রা কি জানি না। তার মানে একটা অজানা তাপমাত্রার গায়ে যখন তুমি তাকে লাগাবা, তখন তার তাপমিতিক ধর্মের মান হচ্ছে এক্স। টি তাপমাত্রায় লাগাইলে আমরা তাপমিতিক ধর্মটাকে এক্স বলি না, এক্স বলি।
তরলের তাপমাত্রা কত, সেই টিটা কত জানতে চাইছে। খুবই সহজ, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই, দেন চলে আসবে সব। তো চলো আমরা করে ফেলি ফার্স্ট। তাহলে কি লিখবো, টি বিয়োগ টি আইস ডিভাইডেড বাই টি স্টিম বিয়োগ টি আইস, রাইট, ইজ ইকুয়াল টু দিয়ে কি লিখবো, এক্স বিয়োগ এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম বিয়োগ এক্স আইস। এখন এই যে লেখা হলো, লেখার পরে আমি এখন ভ্যালুগুলা বসাই দিব। হ্যাঁ, ভ্যালুগুলা বসাই দিই। চলো, টি এর ভ্যালু বের করবো, টি কে টি এর মতন রাখি। টি আইস বলছে কোনো স্পেসিফিক তাপমাত্রা বলছে, ডিগ্রি সেলসিয়াসে বের করো, ফারেনহাইটে বের করো, ক্যালভিনে বের করো, এরকম কিছু বলছে? বলে নাই। যদি কিছু না বলে তাহলে নর্মালি আমরা ডিগ্রি সেলসিয়াসে বের করি। যদি এরকম কিছু না বলা থাকে স্পেসিফিক, তাহলে ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কিছু না বললে বাই ডিফল্ট ডিগ্রি সেলসিয়াসই করি, আর বলে দিলে সেটা ভিন্ন কথা, সেটাই করব। তো আমি ডিগ্রি সেলসিয়াসে টি আইস টি স্টিমের মান বসালাম। এগুলো কিন্তু কেউ তোমাকে বলে দিবে না, এটা মুখস্থ থাকতে হবে তোমার। হ্যাঁ, টি আইসের মান ডিগ্রি সেলসিয়াসে 0, টি স্টিমের মান ডিগ্রি সেলসিয়াসে 100, বিয়োগ ইকুয়াল টু দিয়ে এক্স বিয়োগ এক্স। আচ্ছা, এক্স এর ভ্যালু তো জানি, এক্স এর ভ্যালুটা বসাই দিই না। এক্স এর ভ্যালু কত, 6.1, এক্স আইসের ভ্যালু কত, 4.5 ডিভাইডেড বাই এক্স স্টিমের ভ্যালু কত, 9.5 বিয়োগ 4.5 এক্স আইসের ভ্যালু। এখন তোমার ক্যালকুলেটরে 1 সমীকরণ 1 আর নন, ক্যালকুলেটরে তোমাদের এই টেকনিক সবার আগে শিখাই দিছি আমি। 1 সমীকরণ 1 আর ননে করে ফেলো। হ্যাঁ, 6.1 বিয়োগ 4.5 ডিভাইডেড বাই 9.5 বিয়োগ 4.5 ইন্টু 100 আসবে 32 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু তুমি এগুলো সেলসিয়াসে বসাইছো, ডিগ্রি সেলসিয়াস, এটাও সেলসিয়াসে আসছে। তাহলে এই ম্যাথগুলো পারবো কিনা, এগুলোই কিন্তু আসে। সহজ না, খুবই সহজ, এগুলোই কিন্তু আসবে, দেখবা সহজ জিনিস, একদম সহজ। ঠিক আছে, ক্লিয়ার, শেষ, ম্যাথ শেষ। এরপরে চলে যাই, একটা হোমওয়ার্ক দিব তোমাদের। এটা স্ক্রিনশট উঠাও, একটা হোমওয়ার্ক, এটা করবা নিজেরা। এটা হোমওয়ার্ক স্ক্রিনশট নাও, স্ক্রিনশট উঠাও, এটা নিজেরা করবা। ঠিক আছে, আগেরটায় রোদ থার্মোমিটার দিয়ে, এটা হচ্ছে বারোদ থার্মোমিটার দিয়ে, এতটুকুই পার্থক্য, ক্লিয়ার? ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝে গেলাম। এবার আমরা চলে যাব আরেকটা জায়গায়, এইটা পড়ব, বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। এটা কি পড়ছো তোমরা? এটা পড়ার কথা, এটা আগে পড়ার কথা। আগে পড়ছিলা? 7-এ পড়ছি, এক্স্যাক্টলি। অনেকে বলছে হ্যাঁ 8-এ পড়ছি, 7-এ পড়ছি। ঠিক আছে, তো এরকম একটা সম্পর্ক ছিল তোমাদের, c/5 ইজ ইকুয়াল টু f মাইনাস 32/9 ইজ ইকুয়াল টু k মাইনাস 273/5। এরকম একটা জিনিস পড়ে থাকার কথা। আজকে আমি দেখাবো এটা আসলে কোথা থেকে আসছে। 9-10-এ বা আগে যদি পড়েও থাকো, সেখানে হয়তো জানতা না কেন আসছে, কিভাবে আসছে। আজকে আমি তাই দেখাবো কিভাবে এটা আসছে। ঠিক আছে, দেখো, খেয়াল করো, আমরা এখন এখানে 3টা জিনিস দেখতে পাচ্ছি। কি এগুলা? এগুলো হচ্ছে থার্মোমিটার, থার্মোমিটার। দেখো, এইটা থার্মোমিটারের নিচের দাগ কত, 0, উপরের দাগ কত, 100। মানে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কি থার্মোমিটার, ডিগ্রি সেলসিয়াস থার্মোমিটার। এটার নিচের দাগটা কত, 32, উপরের দাগ কত, 212। এটা কি থার্মোমিটার, ফারেনহাইট। এটা কি থার্মোমিটার, 273, 373 কেলভিন থার্মোমিটার। আমি তোমাদের গত ক্লাসেও একটা কথা প্রসঙ্গে বলছিলাম যে আচ্ছা, তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, 32 ডিগ্রি ফারেনহাইট, 273 কেলভিন, এগুলো কি ভিন্ন তাপমাত্রা নাকি তাপমাত্রা একটাই মান ভিন্ন? তাপমাত্রা ভিন্ন ভিন্ন নাকি তাপমাত্রা একটাই মান ভিন্ন ভিন্ন? একই তাপমাত্রা, মান ভিন্ন ভিন্ন, তাই না? এই 0 ডিগ্রি সেলসিয়াস যেই তাপমাত্রা ইন্ডিকেট করে, 32 ডিগ্রি ফারেনহাইটও সেই তাপমাত্রা ইন্ডিকেট করে। এমন না যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠান্ডা, 32 ডিগ্রি ফারেনহাইট গরম, কারণ 0 থেকে 32 বড়। দুইটা একই পরিমাণে ঠান্ডা বা গরমের অনুভূতি দিবে তোমাকে। ঠিক আছে, একই তাপমাত্রা। তাহলে এক এক বিজ্ঞানী এক একটা নামে এই জিনিসগুলোকে ডাকছেন কেবলমাত্র, বাট ঘুরে ফিরে তাপমাত্রা বা ঠান্ডা গরমের পরিমাণটা একই। তেমনি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেই কথা, 212 ডিগ্রি ফারেনহাইট সেই কথা, 373 কেলভিন তাপমাত্রা একই কথা, একই তাপমাত্রা, মান ভিন্ন ভিন্ন। এখন প্রশ্ন হলো, এই থার্মোমিটারে পারদ রাখছো নাকি এই থার্মোমিটারে পারদ রাখছো নাকি ওই থার্মোমিটার পারদ রাখছো? পারদ কি চেনে তাকে কোন থার্মোমিটারে রাখা হয়েছে? পারদ কি জানে আরে আমি এখন ডিগ্রি সেলসিয়াস থার্মোমিটারের মধ্যে আছি, আমি একটু কম প্রসারণ দিব। আমি এখন ফারেনহাইট থার্মোমিটারের মধ্যে আছি, আমি একটু বেশি প্রসারণ দিব। পারদ কি এরকম জানে কিছু? পারদ তো কিছুই জানে না। পারদের কথা হচ্ছে তুমি আমাকে গরম দাও, আমি প্রসারণ হব, তুমি আমাকে ঠান্ডা দাও, আমি সংকুচিত হব।
তাই না? তাহলে দেখো আমরা মাত্র যে সূত্রটা শিখছি না, মাত্র এই সূত্রটা শিখলাম না, টি বিয়োগ টি আইস ডিভাইডেড বাই টি স্টিম বিয়োগ টি আইস ইজ ইকুয়াল টু পড়ছি এক্স বিয়োগ এক্স আইস ডিভাইড বাই এক্স স্টিম বিয়োগ এক্স আইস। এই যে সূত্রটা আমরা শিখছি, এই সূত্রের যে ডান পক্ষ, এই ডান পক্ষটা কি পারদের প্রসারণ। পারদ থার্মোমিটার নিয়ে যদি কাজ করি, এটা হচ্ছে পারদের প্রসারিত দৈর্ঘ্যগুলার মান, রাইট? ও কি জানে ওকে কোন থার্মোমিটার রাখা হয়েছে? ও কিন্তু জানে না। ওকে তুমি 0°C তাপমাত্রায় যে ঠান্ডা, সেই ঠান্ডা দিলে সো যা প্রসারণ হবে, 32°F ঠান্ডাটা দিলে সেই একই প্রসারিত, কারণ এই দুইটা জায়গায় ঠান্ডার পরিমাণ তো সেম, এই দুইটা জায়গায় ঠান্ডার পরিমাণ তো সেম। তার মানে এক্স এর ভ্যালুগুলো কি আলাদা আলাদা পাবা? আলাদা আলাদা পাবা না। তার মানে এই যে ডান পক্ষ, এটাকে এখন একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সবাই মনোযোগ। এই যে ডান পক্ষ এই সমীকরণের, এই ডান পক্ষটা কিন্তু কোন থার্মোমিটারের মধ্যে পারদটাকে রাখছো, কোন থার্মোমিটারের মধ্যে হিসাব করতেছো, ও জানে না। ও জানে ঠান্ডা পাইলে সংকুচিত হবো, গরম পাইলে প্রসারণ হবো। এই জিনিসটা কিন্তু সকল থার্মোমিটারের জন্য ধ্রুবক। একটা ইম্পর্টেন্ট কথা লিখতেছি, লেখো, সকল থার্মোমিটারের জন্য ধ্রুবক। ইহ জীবনের পৃথিবীর যত থার্মোমিটার আছে, সকল থার্মোমিটারের জন্য এই ডান পোর্শনটা ধ্রুবক। কারণ এইটা শুধুমাত্র ঠান্ডা গরম কতটুকু দিচ্ছ সেটার সাথে সে প্রসারণ সংকোচন কতটুকু হবে সেই মানগুলা, এক্স এর মানগুলা, তাই না? এক্স এর মানগুলো তো তাই না? সো এই জিনিসটা পদার্থের বা বস্তুর উপর নির্ভর করে, বস্তু ঠান্ডা গরম পাইলে কতটুকু প্রসারণ বা সংকোচন সেটার উপর নির্ভর করে। এই জিনিসটা কোন থার্মোমিটারে রাখতেছি, বাইরে কোন স্কেলে দাগ কাটছি, সেন্টিমিটারে দাগ কাটছি, মিলিমিটারে দাগ কাটছি, ডিগ্রি সেলসিয়াসে দাগ কাটছি, না কেলভিনে দাগ কাটছি, নাকি তোমার বানানো কোনো থার্মোমিটারে দাগ কাটছো, তোমার নামে দাগ কাটছো, ও জানে না। ও জানে জাস্ট গরম পাইলে প্রসারণ হবে, ঠান্ডা পাইলে সংকোচন হবে। তাহলে এই জিনিসটা যদি ধ্রুবক থাকে সকল থার্মোমিটারের জন্য, তার মানে কি এই জিনিসটাও ধ্রুবক সকল থার্মোমিটারের জন্য? কারণ এই জিনিসটা ইজ ইকুয়াল টু এটা, এইটা ধ্রুবক, তাহলে এটাও ধ্রুবক। তাহলে এই কথাটা যদি বুঝে থাকো, তাইলেই কিন্তু তুমি বুঝে যাচ্ছ এটা কিভাবে আসতেছে। এই জিনিসটা সকল থার্মোমিটারের জন্য, পৃথিবীর সকল থার্মোমিটারের জন্য ধ্রুবক, পৃথিবীর সকল থার্মোমিটার। তার মানে আমরা একটু লিখি, এটা একটু মুছলাম, পৃথিবীর সকল থার্মোমিটার আমরা শুরু করি, এই জিনিসটা লেখা শুরু করবো। হ্যাঁ, তাহলে টি বিয়োগ টি আইস ডিভাইডেড বাই টি স্টিম বিয়োগ টি আইস, এগুলা লিখতে থাকবো। প্রথমে চলো লিখি, কার জন্য লিখবো? ডিগ্রি সেলসিয়াসের জন্য লিখি। এটা ডিগ্রি সেলসিয়াসের জন্য এটা লিখি। ডিগ্রি সেলসিয়াসের জন্য আমি জানি না ডিগ্রি সেলসিয়াসে কোনো একটা অজানা তাপমাত্রা, ধরো এটা আমি জানি না কত তাপমাত্রা, একটা অজানা একটা তাপমাত্রা, এটা যদি সি হয়, এই তাপমাত্রার সমতুল্য একটা ফারেনহাইট তাপমাত্রা থাকবে না? এই ফারেনহাইট তাপমাত্রা যদি এফ হয়, এই ফারেনহাইট তাপমাত্রার এইটুকু ফারেনহাইট তাপমাত্রার সমতুল্য একটা কেলভিন তাপমাত্রা থাকবে, এটা যদি কে হয়, সি এফ আর কে, এগুলো ধরো একই তাপমাত্রার ভিন্ন ভিন্ন মান, একই তাপমাত্রার ভিন্ন ভিন্ন স্কেলে ভিন্ন ভিন্ন মান। তাহলে আমরা সি বিয়োগ টি আইসের মান কত ডিগ্রি সেলসিয়াস স্কেলে 0, টি স্টিমের মান কত ডিগ্রি সেলসিয়াস স্কেলে 100, টি আইসের মান কত 0। তাহলে সি বিয়োগ 100 0 ডিভাইড বাই 100 বিয়োগ 0 লিখলাম। ডিগ্রি সেলসিয়াসের জন্য লেখা শেষ। এবার এই একই জিনিসটা আরেকবার লিখবো ফারেনহাইটের জন্য। সি এর সমতুল্য ফারেনহাইট তাপমাত্রার মান কত, এফ ধরে নিছি। টি আইসের মান কত ফারেনহাইট স্কেলে, টি আইসের মান কত 32, টি স্টিমের মান কত 212 ফারেনহাইট স্কেলে, টি আইসের মান কত 32। আবার এই জিনিসটা আবারও এবার চলো কেলভিনের জন্য লিখবো। কেলভিন, সি এর সমতুল্য বা এফ এর সমতুল্য কেলভিন তাপমাত্রায় বা কেলভিন স্কেলে ওই তাপমাত্রার মানটা কত, কে ধরে নিছি। তাহলে কে বিয়োগ কেলভিন স্কেলের টি আইসের মান কত 273, কেলভিন স্কেলের টি স্টিমের মান কত 373, কেলভিন স্কেলের টি আইসের মান কত 273। এখন তোমরা একটা স্কেল বানাইতে চাও, তোমাদের কারো নামে একটা স্কেল দিব, তোমাদের কারো নামে কে দিতে চাও দেখি, কে স্কেল, কার নামে স্কেল বানাবো আজকের ক্লাসে? শুধু আমি বললে হবে না, বলো তোমার বানানো থার্মোমিটারের টি আইসের মান কত, টি স্টিমের মান কত, তোমার ইচ্ছা মতন। যেমন বিজ্ঞানী ফারেনহাইট, বিজ্ঞানী কেলভিন, তাদের ইচ্ছা মতন দিছে 32 212 273 373, তোমার ক্ষেত্রে বলবা কত কত দিবা, একদম ভ্যালু সহ বলতে হবে। আমার টি আইস এত, আমি নাম দিয়ে দিতে পারো, আমার টি স্টিম এত। দেখি বলো, কমেন্ট থেকে নেই একজনকে, দুইটা একসাথে এক কমেন্টে থাকতে হবে, নাহলে আমি দেখতে পাচ্ছি না। দুইটা কথা, টি স্টিম টি আইসের মান এক কমেন্টে বলবা।
এত স্পিডে কমেন্ট আছে, শাহাদেরটা আসছে, আচ্ছা চলে গেল, কত দাঁড়া, শাহাদের 77-120, শাহাদেরটা পাইছি, শাহাদি তো নাকি শাহেদ নাকি শাহাদ, এত স্পিডে কমেন্ট আসতেছে যে ধরাই যায় না। ঠিক আছে, শাহেদ, শাহেদ, ঠিক আছে, শাহেদেরটা পাইছি 77-122, ঠিক আছে। তাহলে ওর নামে একটা স্কেল আজকের ক্লাসে হয়ে যাক, ঠিক আছে, ওর নামে একটা স্কেল হয়ে যাক। ওর নামের স্কেলটা কই আঁকবো, কই আঁকবো, এখানেই আঁকে দিই, এখানেই আঁকে দিই, এটা একটু মুছি, এটা একটু মুছে দিই, মুছে এঁকে দিই। ওর নামের স্কেলটা আঁকি, 77-122, শাহেদ তো ডিগ্রি এস ধরলাম, ডিগ্রি এস, হ্যাঁ। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ওর ঊর্ধ্বস্থির বিন্দু, নিম্নস্থির বিন্দু, এটা হচ্ছে ওর থার্মোমিটারটা, হ্যাঁ। ও বলছে ভাইয়া 77 দিতে, ওর এটার ভ্যালু 77, শাহেদ মানে 77 ডিগ্রি এস, ডিগ্রি চাইলে দিতে পারো, না চাইলেও না দিতে পারো, আর 122 ডিগ্রি এস, ঠিক আছে। শাহেদ এটাই বলছে আমাকে দিতে, 77 ডিগ্রি এস এবং শাহাদ, হ্যাঁ শাহাদ, সরি শাহাদ 77 ডিগ্রি এস আর 122 ডিগ্রি এস, যথাক্রমে শাহেদের স্কেলের, শাহেদ একটা থার্মোমিটার বানাইছে, তোমাদের মধ্য থেকে ধরো বিজ্ঞানী হয়ে একটা থার্মোমিটার বানাইছে। তাহলে ওর নিম্নস্থির বিন্দুর মান কত, 77 ডিগ্রি এস, আর ঊর্ধ্বস্থির বিন্দুর মান কত, 122 ডিগ্রি এস শাহাদের, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওর থার্মোমিটারের জন্য কিন্তু তুমি এই জিনিসটা ইকুয়াল দিয়ে লিখতে পারবা। ওর থার্মোমিটারের জন্য এই জিনিসটা তুমি যদি ইকুয়াল দিয়ে লেখো, তাহলে কি লিখবা, ওরটা লিখে দিই, তাহলে কি লিখবো, এই যে এই সি এর বরাবর শাহেদের স্কেলের যে তাপমাত্রার মান, সেই মানটা কত, সি এর বরাবর শাহেদের স্কেলের তাপমাত্রার মানটা ধরো এস, সি মানে এই তাপমাত্রাটার বরাবর শাহেদের স্কেলের তাপমাত্রার মানটা কত, এস ধরে নিলাম, হ্যাঁ। তাহলে এস বিয়োগ শাহাদের স্কেলের নিম্নস্থির বিন্দু কত, 77, ঊর্ধ্বস্থির বিন্দু কত, 122, নিম্নস্থির বিন্দু কত, 77। তার মানে দেখছো, ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট কেলভিনের সমতুল্য বানাই দিছি শাহাদকে এই ফর্মুলা দিয়ে। তো এই ফর্মুলা দিয়ে যে কেউ যে কারো নামে থার্মোমিটার বানাইতে পারবে, এবং ওই থার্মোমিটার দিয়ে সে তার মতন করে ভ্যালু দাঁড় করে দেবে। যেমন আমরা বলি না 102 ডিগ্রি ফারেনহাইট হলে জ্বর আছে, 99 ডিগ্রি ফারেনহাইট হলে স্বাভাবিক তাপমাত্রা। তাহলে শাহাদ ধরো বলল ওর থার্মোমিটারে এই যে এফ এর সাথে তুলনা করতে চাই, হ্যাঁ, শাহাদের থার্মোমিটার এফ এর সাথে তুলনা করতে, তাহলে 102 এর জন্য এই যে এই সম্পর্কটা আর এই সম্পর্ক যদি সমান সমান দেয়, এফ এর জায়গায় 102 বসায়, এস এর জায়গায় একটা ভ্যালু আসবে না, এই দুইটাকে সমান সমান দিয়ে আসবে। তো ওইটা হচ্ছে শাহাদের স্কেলে জ্বরের মান, অত ডিগ্রি শাহাদ হইলে জ্বর। আবার এটা যদি 98 বসায় এখানে, এইটা আর এটা সমান সমান দেই, সমান সমান দিয়ে এখানে 98 বসাইলো, এখানে এস এর একটা মান পাইলো, ওইটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা। বলতে পারে শাহাদ যে আমার স্কেলে এত ডিগ্রি শাহাদ হইলে আপনি সুস্থ আছেন, ঠিক আছে। সো এরকম ভাবে যে কেউ তোমরা তোমাদের নামে একটা স্কেল বানায়, ঊর্ধ্বস্থির বিন্দু নিম্নস্থির বিন্দু তোমার মতন দিয়ে তুমি একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করতে পারো, যে এত ডিগ্রি আমার নামটা হইলে জ্বর, এত ডিগ্রি আমার নামটা না হইলে, বা এত ডিগ্রি আমার নাম হইলে সুস্থ, ঠিক আছে, এরকম সম্ভব। তার মানে বোঝা গেল এই সূত্রটাই হচ্ছে গেম চেঞ্জার। এই সূত্রটা যে কোনো কারোর সাথে বসাই দিলেই সে তোমার থার্মোমিটারের যে কম্পারিজন, কনভার্সন, এগুলা হেল্প করবে। তো আমরা যে পড়ছিলাম ছোটবেলার যে সূত্রটা, এরা কিন্তু এই তিনটা থেকে আসছে, ছোটবেলার সূত্র। দেখো তো এটা কি C/100 না, C/100 কি না, C/100, এটা কি F-32 ডিভাইড বাই এই দুইটা বিয়োগ করো, বিয়োগ করলে কত আসে, 180। এটা কত, K বিয়োগ 273 ডিভাইড বাই 100, হ্যাঁ। তাহলে এখন সবার মধ্যেই নিচে 100, 180 এগুলো আছে, সবাইকে 20 দিয়ে গুণ দাও, 20 দিয়ে গুণ দাও সবাইকে, 20 দিয়ে গুণ দিলে দেখবা 20/100 মানে নিচে থাকবে 5, C/5। এইটাকে 20 দিয়ে গুণ দিলে 20 ইন্টু F-32 ডিভাইড বাই 180, 20 আর 180 কাটাকে যেয়ে এখানে থাকবে 9, আর এখানে থাকবে F-32। তারপরে 20 ইন্টু এই জিনিসটা যদি করো, তাহলে 20 আর 100 কাটাকে এখানে থাকবে 5, আর এটা কত, K - 273।
শাহাদ যদি চায় শাহাদের স্কেলটারও কম্পারিজন সূত্র দাঁড় করাইতে, সে খালি ইকুয়াল দিয়ে এটা লিখে দিবে, লিখে দিয়ে বসাই দিবে, তাহলে শাহাদের স্কেল সহ কনভার্সন সূত্র চলে আসবে। বুঝছো? তাহলে তোমরা যেই চাও তোমার নিজের সূত্রটাও দিয়ে রাখতে, সেও দিয়ে রাখতে পারো। আবার ওইটা খুব সিরিয়াসলি নিও না, তাহলে পরীক্ষা হলে আবার ওই রকম প্রশ্ন তো পাবা না, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। এটা আসলে অরিজিনটা কোথায়? এটার অরিজিনটা আসলে এই লাইনটা, এই লাইন থেকে আসলে এই কনভার্সন লগুলো আসছে। ঠিক আছে? এই সূত্রটা থেকে এই কনভার্সন ল, যত ধরনের কনভার্সন ল আছে সবগুলো আসছে। এই সূত্রটা শুধুমাত্র তোমার আমার বানানো স্কেল না, এমনকি তুমি বানাইতে চাইছিলে একটা ডিগ্রি সেলসিয়াস স্কেল, সামহাও ধর ডিগ্রি সেলসিয়াস স্কেলই বানাইতে চাইছিলে, তুমি আমার তোমার নামে শাহাদের নামে বানাইতে চাও নাই, তুমি তোমার নামেও বানাইতে চাও নাই, তুমি একটা অ্যাকচুয়াল ডিগ্রি সেলসিয়াস স্কেলকেই বানাইতে চাইছো। হইতে পারে না পারদ যতটুকু ঢালার কথা একটু বেশি ঢেলে ফেলছো, আবার পারদ ঢালার পর একটু পারদ ফেটে বের হয়ে গেছে, হইতেও পারে। তার মানে তুমি একটা ত্রুটিপূর্ণ স্কেল বানাইছো, একটা ত্রুটিপূর্ণ ডিগ্রি সেলসিয়াস স্কেল বানাইছো, বা ত্রুটিপূর্ণ ফারেনহাইট স্কেল বানাইছো, হইতেই পারে, ডিফল্ট এরকম বানানো হইতে পারে। তো এই যে এই ত্রুটিপূর্ণ স্কেলটা বানালে, এই ত্রুটিপূর্ণ স্কেলের জন্য তো ভিন্ন ভিন্ন মান দিবে। ও কি আর 0 ডিগ্রি সেলসিয়াসে গলনাঙ্ক, 100 ডিগ্রি সেলসিয়াসে স্ফুটনাঙ্ক দিবে? পারদ একটু কম বেশি পড়লে দিবে না তো। ওর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মান আসবে। টি আইসের মান একরকম, টি স্টিমের মান একরকম, বাট টি আইস টি স্টিম আলাদা হোক, এই রেশিও ও ফলো করবে। এই রেশিও সবাই ফলো করে, ত্রুটিপূর্ণ স্কেল হোক বা সঠিক স্কেল হোক, আমার বানানো স্কেল হোক বা ডিগ্রি সেলসিয়াসের বানানো স্কেল হোক, বা ফারেনহাইটের বানানো স্কেল হোক বা ক্যালভিনের স্কেল হোক, সকল স্কেলের জন্য পৃথিবীর এই সূত্রটা সত্য। সূত্রটা কি? টি মাইনাস টি আইস ডিভাইড বাই টি স্টিম মাইনাস টি আইস সকল স্কেলের জন্য ধ্রুবক। টি মাইনাস টি আইস ডিভাইড বাই টি স্টিম মাইনাস টি আইস সকল স্কেলের জন্য ধ্রুবক। ঠিক আছে? ক্লিয়ার? তো চলো আমরা এখন কয়েকটা ম্যাথ করি, ম্যাথ করলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো শুরু করি আমরা। বিজ্ঞানী রয়মার, এটাকে এবার ভাবিও না আমার তোমার মতন মানুষ, এ কিন্তু আসলেই বিজ্ঞানী। বিজ্ঞানী রয়মার সাহেব কিন্তু আসলেই বিজ্ঞানী। তো বিজ্ঞানী রয়মার স্কেলের ম্যাথটা করি আমরা। ঠিক আছে? সবাই এই ম্যাথটা একটু তুলে ফেলবো ভাইয়া, একটু তুলে ফেলো ফার্স্ট। এটা কিন্তু প্রকৃত স্কেল। হ্যাঁ, এই স্কেলের ম্যাথটা একটু করে ফেলি। লেখা হয়েছে জাবের লিখে ফেলছে, সোহান লিখে ফেলছে, আর রাকিবুল হাসান লিখে ফেলছে, শেখ বানাত মাহজাবিন লিখে ফেলছে, মন্ডল লিখে ফেলছে, তন্নি লিখে ফেলছে। দেখো এখানে কি বলছে, এখানে কি বলছে তোমাকে বলছে যে রয়মার স্কেলে বরফ বিন্দু ও বাষ্পবিন্দু যথাক্রমে 0 ডিগ্রি আর এবং বাষ্পবিন্দু 80 ডিগ্রি আর, টি স্টিম আর টি আইসের মান দেওয়া আছে রয়মার স্কেলে, রাইট? যখন সেলসিয়াস স্কেলে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, এই দুইটা আঁকছি বোঝার জন্য, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেল, এটা হচ্ছে রয়মার স্কেল। হ্যাঁ, এগুলো হচ্ছে ডিগ্রি আর, ডিগ্রি আর, এটা হচ্ছে ডিগ্রি সি, ডিগ্রি সি। ক্যালভিনে কিন্তু আবার ডিগ্রি নাই, মাথায় রাখিও, ক্যালভিনে আবার ডিগ্রি দিও না অতি উৎসাহী হয়ে। বলছে সেলসিয়াস স্কেলে যখন কোনো এক বস্তুর তাপমাত্রার মান 20 ডিগ্রি সেলসিয়াস হবে, তখন এটার সমতুল্য ইকুইভ্যালেন্ট রয়মার স্কেলে এটা কত মান দেখাবে, কত ডিগ্রি রয়মার দেখাবে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তুটার মান, তাপমাত্রার মান যদি তুমি রয়মার স্কেলে বের করো, এটা কত দেখাবে? খুবই সহজ একটা জিনিস, খুবই সহজ। তুমি জানো যে কোনো স্কেলে টি বিয়োগ টি আইস ডিভাইডেড বাই টি স্টিম বিয়োগ টি আইস হচ্ছে ধ্রুবক, তাই না? তুমি এই জিনিসটা জানো, এই জিনিসটা তুমি জানো। তাহলে এখন এই জিনিসটা তুমি দুইটা স্কেলের জন্য লিখবা, দুইটা স্কেল কে কে আছে? একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেল, একটা রয়মার স্কেল। প্রথমে রয়মার স্কেলের জন্য লিখি, কেমন? তো রয়মার স্কেলে সমতুল্য মানটা কত আমি জানি না, ধরে নিছি আর, ধরে নিছি কি আর, এই যে 20 ডিগ্রি সেলসিয়াসের সমতুল্য যত মানই হোক সেই মানটা কত আমি জানি না, ধরে নিছি আর। হ্যাঁ, তাহলে আর বিয়োগ রয়মার স্কেলের টি আইস কত, রয়মার স্কেলের টি আইস কত, 0। রয়মার স্কেলের টি স্টিম কত, 80, তাহলে 80 বিয়োগ 0, এই জিনিসটাই লিখছি। রয়মার স্কেলের টি স্টিম টি আইস
আর টি স্টিমের ভ্যালুগুলো বসাইছি, আর রয়মার স্কেলের সমতুল্য যত মান সেটা আর হিসেবে বসাইছি। ঠিক আছে, এবার ডিগ্রি সেলসিয়াস স্কেলে আর এর সমতুল্য ডিগ্রি সেলসিয়াসের মানটা কত, ডিগ্রি সেলসিয়াসের কত মানের জন্য বের করতেছি 20, তাই না? ডিগ্রি সেলসিয়াস স্কেলে টি আইস কত 0, ডিগ্রি সেলসিয়াস স্কেলে টি স্টিম কত 100, ডিগ্রি সেলসিয়াস স্কেলে টি আইস কত 0। এই জিনিসটাই লিখছি, এটা ডিগ্রি সেলসিয়াসের জন্য একবার, এটা রয়মারের জন্য একবার। এখন তোমার কাজ শেষ, এখন তুমি এই জায়গা থেকে খালি কাকে বের করবা, আর কে বের করবা। তাহলে 20/100 মানে জিনিসটা আসতেছে কি, জিনিসটা আসতেছে এখানে r/80 ইজ ইকুয়াল টু 20/100। 20/100 মানে কি 1/5, হ্যাঁ 1/5। 80 ও পাশে গেলে 5 16 80, মানে জিনিসটা হবে r ইজ ইকুয়াল টু 80/5 বা 16, 80/5 বা 16 ডিগ্রি রয়মার, 16 ডিগ্রি রয়মার। তার মানে যেটা ডিগ্রি সেলসিয়াসে 20 ডিগ্রি সেলসিয়াস পার্ট দেখাচ্ছে সেটা রয়মার স্কেলে কত ডিগ্রি পার্ট দেখাবে, 16 ডিগ্রি রয়মার। বুঝতে পারছি? বোঝা গেছে? খুবই সহজ না? খুবই সহজ না? খুবই সহজ। তো আলটিমেটলি তুমি যে কোনো স্কেলের জন্য এই জিনিসটা বের করতে পারবা। এই সূত্রটা গেম চেঞ্জার একদম। যে কোনো থার্মোমিটারের জন্য এক থার্মোমিটার থেকে আরেক থার্মোমিটারের পার্ট চাও, তোমাকে ইজিলি বের করে দিবে। এবার আসি এই ম্যাথগুলা, এইটা করি। সবাই এই ম্যাথটা তুলে ফেলো, এটাতে টাইমার দেওয়াও দরকার নেই, অনেক ছোট্ট ম্যাথ। সবাই একটু প্রশ্ন তোলা হলে ডি লিখিও। আফসোস হয় আগে জন্ম নেও নাই কেন, তাহলে তোমার নামে আজকে একটা স্কেল থাকতো, তাই না? কি বলছে, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান মান আসবে। মানে তাপমাত্রা তো একটা, আমরা জানি একই তাপমাত্রা হইলেও মান ভিন্ন ভিন্ন আসে বিভিন্ন স্কেলে, তাই না? এখন বলছে কোন এমন তাপমাত্রায়, যেই তাপমাত্রায় ফারেনহাইট স্কেল যত মান দিবে সেলসিয়াস স্কেল তত মানই দিবে। ঠিক আছে, তো আমরা লিখি, ধরি ডিগ্রি সেলসিয়াস ও, আচ্ছা এভাবে লেখলেই হয়, ধরাধরির দরকার নাই, একবার এমনি লেখো, তাহলে শর্টকাটে হয়ে যাবে আর কি। প্রশ্ন মতে সি আর এফ সমান মান বিশিষ্ট, মানে এমন এক তাপমাত্রা যেই তাপমাত্রায় সি যা মান দিবে, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস স্কেলে যেই মানটা পাবা ফারেনহাইট স্কেলে ওই তাপমাত্রার জন্য সমান মানই পাবা, ভিন্ন মান না। তাহলে এবার আসো সম্পর্কটাতে আসো। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে টি বিয়োগ টি আইস ডিভাইডেড বাই টি স্টিম বিয়োগ টি আইস, রাইট, ইজ ইকুয়াল টু কি কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাই না? এখন তুমি এই জিনিসটা এই দুইটা স্কেলের জন্য লেখো, এই জিনিসটা এই দুইটা স্কেলের জন্য লেখো। একবার ডিগ্রি সেলসিয়াস স্কেলের জন্য লেখো, ডিগ্রি সেলসিয়াস স্কেলের জন্য কি লিখবা, সি বিয়োগ 0 ডিভাইড বাই 100 বিয়োগ 0। আর ফারেনহাইট স্কেলের জন্য একবার লেখো এফ বিয়োগ 32, কারণ ফারেনহাইট স্কেলের টি আইস এর মান 32 বিয়োগ ডিভাইড বাই 212 বিয়োগ 32। ঠিক আছে, এখন দেখো এই যে এই পর্যন্ত তুমি লিখলা, এই পর্যন্ত লেখার পরে তোমার প্রশ্ন মতে কি সি আর এফ সমান না? সি আর এফ সমান, তাহলে পরের লাইনে তুমি হয় সবগুলা সি এর মাধ্যমে আনো অথবা হয় সবগুলা এফ এর মাধ্যমে আনো, তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা ভালো লাগে, এখানে কোনো বাধ্যবাধকতা নেই, এটাই করতে হবে। তো আমি সবগুলাকেই ধরো সি এর মাধ্যমে নিয়ে নিচ্ছি, নাকি সি এর মাধ্যমে নিয়ে নিই। তাহলে এটা যদি সি হয় সি বাই 100, আর এপাশে এফটাকে সি লিখে দিচ্ছি, এফ এর জায়গায় এফটাকে সি লিখে দিচ্ছি, তাহলে সি মাইনাস 32 ডিভাইড বাই কত 180। এখন তোমার কাজ হচ্ছে এখান থেকে কাকে বের করা, এখান থেকে সিটাকে বের করা। ক্যালকুলেটরে 1 সমীকরণে 51 করে সিটাকে যদি বের করো দেখবা কত আসতেছে, -40 চলে আসছে, -40 চলে আসছে। তার মানে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রা যেই তাপমাত্রা, এই যে এটা ডিগ্রি সেলসিয়াস না, -40 ধরো এই তাপমাত্রাটা, -40 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সেই তাপমাত্রা যেই তাপমাত্রায় এটার বরাবর ডিগ্রি সেলসিয়াস থেকে বরাবর ডিগ্রি ফারেনহাইটে যেই মানটা পাবা সেটাও -40। কেমন বোঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পারছো? এটা আমি বলবো করতে করতে একদম মুখস্থ লেভেলে নিয়ে যেও, কারণ এটা অনেক এমসিকিউতে পাবা, জীবনে অনেকগুলো এমসিকিউতে এই জিনিসটা পাবা। ঠিক আছে, বুঝতে পারছো? বোঝা গেছে? ক্লিয়ার? ওকে ফাইন, ঠিক আছে। তার মানে এই তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রা, দেখো এই তাপমাত্রাটা হচ্ছে যেই তাপমাত্রায় ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি দেয়, ফারেনহাইট 32 ডিগ্রি দেয়, তাপমাত্রা একই কিন্তু মান ভিন্ন। বাট এখানেও যেমন তাপমাত্রা একই, বাট একজন দেয় 100 আরেকজন দেয় 212। বাট এই তাপমাত্রা হচ্ছে সেই তাপমাত্রা যে তাপমাত্রাটা একই তাপমাত্রা এবং মানও একই। ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা এই ম্যাথের কয়েকটা ভার্সন সম্ভব,
এই ম্যাথের কয়েকটা ভার্সন সম্ভব। হ্যাঁ, এই ম্যাথের কয়েকটা ভার্সন একটু বলে দিই আমি তোমাদেরকে, এটা তোমরা বাসায় ট্রাই করবা। কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াসের দ্বিগুণ? কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস অপেক্ষা পঞ্চাশ বেশি? এরকম দিতে পারে। হ্যাঁ, এরকম দিতে পারে। তো জাস্ট এইগুলাতে কি শর্তগুলো ডিফারেন্ট। হ্যাঁ, আমরা একটু আগের ম্যাথে সি ইকুয়াল টু এফ এর জায়গায় সি বসাই দিছি, এখন এফ এর জায়গায় সি না, এফ এর জায়গায় ধরো এই ম্যাথটা যদি কেউ করে তাহলে এফ এর জায়গায় 2c বসাবে, তাই না? বলছেই তো সেলসিয়াসের দ্বিগুণ। আবার এই ম্যাথটা কেউ যদি করে, এই ম্যাথটা করার সময় এফ এর জায়গায় কি বসাবে? সি প্লাস 50 বসাবে। তারপরে বাকি কাজ তো এই সম্পর্কে বসানোর পরে ক্যালকুলেটরে 1 সমীকরণ 51 দিয়েই হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার, বোঝা গেছে? তো এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। হ্যাঁ, এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। এবার আসো ত্রুটিপূর্ণ স্কেলের ম্যাথ, এটাও জীবনে পাবাই, কোনো না কোনো জায়গায় ত্রুটিপূর্ণ স্কেলের ম্যাথ পাবাই, অবশ্যই অবশ্যই পাবা। সবাই এই প্রশ্নটা তুলে ফেলো আগে। লেখা হয়েছে? ওকে ফাইন, লেখা হয়ে থাকলে চলো আমরা এটা করতে যাই। হ্যাঁ, সো এখানে কি বলছে? এখানে বলছে যে কোন ত্রুটিপূর্ণ থার্মোমিটার, মানে এই থার্মোমিটার ত্রুটিপূর্ণ, সঠিক মান দিবে না। এর নিম্ন স্থিরাঙ্ক মানে নিম্ন স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দুকে নিম্ন স্থিরাঙ্কও বলে, অঙ্ক মানে বিন্দু আর কি। হ্যাঁ, ঊর্ধ্ব স্থিরাঙ্ক দেওয়া আছে, নিম্ন স্থির বিন্দু মানে টি আইস এবং টি স্টিমের মান দেওয়া আছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের। হ্যাঁ, বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা কি সঠিক স্কেলের মান নাকি ভুল স্কেলের মান, ত্রুটিপূর্ণ স্কেলের মান? বলো তো দেখি, এটা কোন স্কেলের মান? এটা কোন স্কেলের মান? সঠিক নাকি ভুল? সঠিক। কেমনে বুঝলেন ভাইয়া? এগুলার পিছনে তাকাও, ডিগ্রি সেলসিয়াস আছে? সেলসিয়াস আছে? নাই। এটার পেছনে তাকাও, ডিগ্রি সেলসিয়াস আছে। তো 30 ডিগ্রি সেলসিয়াস এটা সঠিক স্কেলের মান, এটা সঠিক স্কেলের মান। সঠিক স্কেলের মান যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে এই মানটার সমতুল্য ভুল স্কেলে মান কত? এটাই বলছে। দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই থার্মোমিটার মানে কোনটা? ত্রুটিপূর্ণ। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের পাঠ কত? ঠিক আছে, তাহলে দেখো আমি দুইটা স্কেল আঁকাইছি, একটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে সঠিক স্কেল, আর এটা হচ্ছে ত্রুটিপূর্ণ। ঠিক আছে, তাহলে সঠিক স্কেলের মান যখন কত? সঠিক স্কেলের মান, সঠিক স্কেলের মান যখন 30, তাই না? 30 ডিগ্রি সেলসিয়াস, তখন এটার সমতুল্য ভুল স্কেলের বা ত্রুটিপূর্ণ স্কেলের কত মান দেখাবে সেটা জানতে চাইছে। ঠিক আছে, এটা জানতে চাইছে তোমার কাছে। তো ত্রুটিপূর্ণের মানটা তো জানি না, ধরে নেই এটাকে ধরে নেই, এটাকে ধরে নিতে পারি কি? এটাকে ধরে নিলাম ধরো সাপোজ টি, এই মানটাকে ধরে নিলাম টি। ঠিক আছে, তো টিটাকে আমরা বের করব। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে যদি বের করতে চাই আমি কি করব বলো তো? এই সূত্রটাই তো অ্যাপ্লাই করবো, আর তো কোনো সূত্র নাই। টি বিয়োগ টি আইস ডিভাইড বাই টি স্টিম বিয়োগ টি আইস।
ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ধ্রুবক, সকল স্কেলের জন্য এটা ধ্রুবক। তাহলে এই সম্পর্কটাকে দুইবার অ্যাপ্লাই করি, চলো দুইবার অ্যাপ্লাই করব। প্রথমত অ্যাপ্লাই করতেছি আমরা ত্রুটিপূর্ণ স্কেলের জন্য। ত্রুটিপূর্ণ স্কেলের যেই মানটা বের করছে এটা হচ্ছে টি। ত্রুটিপূর্ণ স্কেলের নিম্ন স্থির বিন্দুর মান কত? 0.5। ত্রুটিপূর্ণ স্কেলের ঊর্ধ্ব স্থির বিন্দুর মান কত? 101। ত্রুটিপূর্ণ স্কেলের নিম্ন স্থির বিন্দুর মান বিয়োগ দিয়ে 0.5, ঠিক আছে, ইকুয়াল টু দিয়ে সঠিক স্কেলের মানগুলা যখন টি এর মান বের করতেছি, টি এর সমতুল্য সঠিক স্কেলের মানটা কত? 30 না? টি এর সমতুল্য সঠিক স্কেলের মানটা কত? 30 বিয়োগ সঠিক স্কেলের জন্য কিন্তু টি আইস 0, টি স্টিম 100 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু ডিগ্রি সেলসিয়াসের সঠিক স্কেলের মানগুলা বসাইতে হবে। এটা তো সঠিক স্কেলের জন্য লিখছি এই জিনিসটা, আর এটা হচ্ছে ত্রুটিপূর্ণ স্কেলের জন্য লিখছি। একটা জায়গায় একটা স্কেলের জন্যই লিখবা, এটা ত্রুটিপূর্ণ, এটা সঠিক, ঠিক আছে। এখন আমি এই জায়গা থেকে কাকে বের করবো ভাইয়া? টি কে বের করবো। তো টি কে যদি বের করি ক্যালকুলেটরে 1 সমীকরণে 51 করে ফেলো। এগুলোর জন্য বেস্ট ওয়ে ক্যালকুলেটরে 1 সমীকরণে 51 করা, ঠিক আছে। এই সম্পর্কগুলা খুব দ্রুত হয়। তাহলে x মাইনাস 0.5 ডিভাইড বাই 101 মাইনাস 0.5 ইজ ইকুয়াল টু দিয়ে 30 ডিভাইডেড বাই 100, 30 ডিভাইড বাই 100 শিফট ক্যালক ইকুয়াল দিলে কত আসে? 30.65 ডিগ্রি, 30.65 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে ত্রুটিপূর্ণ স্কেলে যত মান দেখাবে। সঠিক স্কেলে যখন 30 ডিগ্রি সেলসিয়াস মান দেখায়, ত্রুটিপূর্ণ স্কেলে তখন কত দেখাবে? 30.65 ডিগ্রি। এই ডিগ্রির পরে কি সেলসিয়াস দিব? এই ডিগ্রির পরে কি সেলসিয়াস দিব? না, এই ডিগ্রির পরে সেলসিয়াস দিব না, কারণ এটা ত্রুটিপূর্ণের মান। মাথায় রাখবা, এখানে যেই ফরম্যাটে দেওয়া আছে এখানে সেই ফরম্যাটেই দিবা। এখানে যদি ডিগ্রিটাও না থাকতো এখানে ডিগ্রিটাও দিতাম না, ঠিক আছে। ত্রুটিপূর্ণের মান যেই ফরম্যাটে দেওয়া থাকবে সেই ফরম্যাটেই দিতে হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা চলো এবার সামনের দিকে আগাই। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত বুঝে গেলাম। এবার আসি এর পরেরটাতে। এইটা একটা পোল দিই নাকি? একটা পোল দিই তোমাদেরকে। এটার অ্যান্সার কি হবে বলো? আরে পোল দেওয়া লাগবে না, এটা এমনিই করো। এটা একদম ফাস্ট করে ফেলো। কত হবে এটার অ্যান্সার? একদম ইজি, কিন্তু আগেরটার মতনই হুবহু কপি পেস্ট ম্যাথ। হ্যাঁ, এখানে খালি ত্রুটিপূর্ণের মানটার সাথে ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিছে। মাথায় রাখবা, মাঝে মাঝে ত্রুটিপূর্ণের মান একটু আগেরটার মতন ডিগ্রি সেলসিয়াস ছাড়া দিতে পারে, আর এরকমও দিতে পারে ডিগ্রি সেলসিয়াস সহ দিতে পারে। তাহলে দেখো এখানে এই ম্যাথটা যদি করতে চাই, আবারও আমার মতন হচ্ছে একে ফেলো, আইকে ফেললে বেটার লাগে। হ্যাঁ, ঠিক আছে, দুইটা স্কেল আঁকলা, একটাতে ত্রুটিপূর্ণ, এটা সঠিক আঁকো একটা, আর একটা ত্রুটিপূর্ণ। তাহলে ব্রেনটা ক্লিয়ার থাকে, আঁকলে ব্রেনটা ক্লিয়ার থাকে যে কি করতেছি আসলে। হ্যাঁ, দেখো তাহলে আমরা সঠিক স্কেলের মান কত? সঠিক স্কেলের মান হচ্ছে আমাদের বলতে হবে না, 0 ডিগ্রি সেলসিয়াস আর 100 ডিগ্রি সেলসিয়াস, এটা সঠিক স্কেলের মান, ঠিক আছে। ত্রুটিপূর্ণ স্কেলের মান কত? ত্রুটিপূর্ণ স্কেলের নিম্ন স্থির বিন্দুর মান হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াসেই দেওয়া, আর ঊর্ধ্ব স্থির বিন্দুর মান হচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে তোমাকে বলছে কি, কোন বস্তুর তাপমাত্রা যদি 50 ডিগ্রি সেলসিয়াস হয়, পরে বুঝতে হবে এটা কোন মান, এটা কি সঠিক স্কেলের মান নাকি ত্রুটিপূর্ণ স্কেলের মান। বলছে কোন বস্তুর তাপমাত্রা যদি 50 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে ওই থার্মোমিটারের পাঠ কত, মানে এটা বোঝা যাচ্ছে সঠিক স্কেলের মান দেওয়া আছে। এই সঠিক স্কেলের তাপমাত্রাটার মানের জন্য ত্রুটিপূর্ণতে কত মান পাবো সেটা। তাহলে সঠিক স্কেলের মান, দ্যাট মিনস এইখানে মান সঠিক স্কেলের মধ্যে লিখবা 50 যদি হয়, এটার সমতুল্য এটার মান কত, ঠিক আছে, এটার মান কত জানতে চাইছে। তাহলে দেখো একইভাবে করে ফেলবো। কি লিখবো? টি বিয়োগ, একবারে লিখে ফেলি, ঠিক আছে, ওই কনস্ট্যান্ট কথাটা না লিখে একবারে লিখে ফেলি। টি বিয়োগ কত? 5 ডিভাইডেড বাই 115 বিয়োগ 5। কি লিখলাম ভাইয়া? ত্রুটিপূর্ণের জন্য লিখলাম। এবার একই জিনিসটা লিখবো সঠিক স্কেলের জন্য। সঠিক স্কেলের জন্য মানটা কত? 50 বিয়োগ 0 ডিভাইড বাই 100 বিয়োগ 0। ক্লিয়ার? এখন তুমি এই জায়গা থেকে কাকে বের করবা? এই জায়গা থেকে টি কে বের করে ফেলবা। টি কে বের করে ফেলো ক্যালকুলেটরে 1 সমীকরণ 51। হ্যাঁ, x মাইনাস 5 ডিভাইড বাই 115 বিয়োগ 5 ইকুয়াল দিয়ে 50 বিয়োগ 0 ডিভাইড বাই 100 বিয়োগ 0। শিফট ক্যালক ইকুয়াল যদি দাও তাহলে আসে কত? 60। দেখো তো 60 আসছে কিনা তোমাদের। যেহেতু এখন ত্রুটিপূর্ণের মানগুলোও ডিগ্রি সেলসিয়াস দিয়ে দেওয়া, তাই তোমার অ্যান্সারটাও ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিবা। বুঝতে পারছো? বোঝা গেছে? তাহলে এই জিনিসগুলো আমরা পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে ফাইন, ঠিক আছে। এবার চলো সামনের দিকে আগাই। এটা করে ফেলি।
সবাই এই প্রশ্নটা তুলে ফেলো। এটা করলেই আমাদের মোটামুটি কনভার্সন রিলেটেড জিনিসপত্রগুলো শেষ হবে। এরপরে আমরা ডিফারেন্স ইন টেম্পারেচার নিয়ে কাজ করতে পারবো। কি তাপগতিবিদ্যা সহজ লাগতেছে না কঠিন লাগতেছে? তাপগতিবিদ্যা কিন্তু সহজই আসলে। হ্যাঁ, এটা কিন্তু ইজি। তোমরা ফার্স্ট পেপারের চেয়ে সেকেন্ড পেপারটা একটু প্রথমে বন্ধুত্ব হইতে সময় লাগে সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলোর সাথে, কিন্তু একবার বন্ধুত্ব হয়ে গেলে সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলা দেখবা যে আরে মান বসাইলেই হয়ে যায়। একবছর বাংলার পাশাপাশি ইংলিশ টার্মগুলো বলে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, বলে দিব ভাইয়া। তারপরেও তোমাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে বলিও, আমার সামনে তো কমেন্টগুলো সব ভাসতে থাকে। আচ্ছা, এই চ্যাপ্টারে কি কি জিনিসপত্র আছে? তাপমাত্রা এবং তাপ রিলেটেড জিনিসপত্র আছে। আমরা তাপমাত্রা জিনিসপত্র করতেছি, এরপরে তাপগতিবিদ্যা, এরপরে ইঞ্জিন পড়বো। ঠিক আছে, ইঞ্জিন রিলেটেড জিনিসপত্র আছে। বাইকের ইঞ্জিন আছে না, বলি না 150 সিসির ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন আছে না 1000 সিসির ইঞ্জিন, ওইগুলা পড়বো। হ্যাঁ, এখনকার ওই মডার্ন ইঞ্জিন পড়বো না, বাট ওইগুলো যে সৃষ্টি হয়েছে, যে যেটা একদম আদি লেভেলে ছিল সেটা পড়বো। ঠিক আছে, এই চ্যাপ্টারে কার্নো ইঞ্জিন আছে সামনে। ঠিক আছে, ওটার কনসেপ্ট আর কি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এই ম্যাথটা আমরা করি। হ্যাঁ, এখানে কি বলছে? এখানে তোমাকে বলছে যে একটি সুষম রন্ধ্রের থার্মোমিটারের সঙ্গে একটি সেন্টিমিটার স্কেল যুক্ত আছে। ফাইন। বরফে থার্মোমিটারের পাঠ 7.3 সেন্টিমিটার, স্টিমে 23.8 সেন্টিমিটার, হিমমিশ্রণে পাঠ হলো 3.5 সেন্টিমিটার। এখন তোমাদেরকে আমি শনাক্ত করতে দিব এখানে কোনটা কিসের মান, বলো। এখানে কোনটা কিসের মান দেখি, কে কে বলতে পারে কোনটা কিসের মান? কোনটা কিসের মান দেখি, কে কে বলতে পারে? এই যে জিনিসটা আছে, হ্যাঁ, বলছে একটা সুষম রন্ধ্রের থার্মোমিটারের সাথে একটা সেন্টিমিটার স্কেল যুক্ত করা আছে। সেন্টিমিটার স্কেল দিয়ে মাপা হয়েছে। হ্যাঁ, তো এটাকে তুমি তাপমিতিক ধর্মের মান হিসেবে চিন্তা করতে পারো। তাহলে এইটা হচ্ছে তোমার এক্স আইস। বরফে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স আইস, স্টিমে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স স্টিম। হিম মিশ্রণ, এটা ধরো বরফের চেয়েও ঠান্ডা কিছু, বরফের চেয়েও ঠান্ডা একটা মিশ্রণ। হ্যাঁ, সেই মিশ্রণের মান, সেই মিশ্রণে তাপমিতিক ধর্মের মানটা হচ্ছে এক্স 3.5 সেন্টিমিটার। বললো ওই হিম মিশ্রণের তাপমাত্রা সেলসিয়াসে কত, মানে এই এক্সটা কত তাপমাত্রায় পাওয়া যাবে সেটা জানতে চাইছে। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? টি বিয়োগ টি আইস ডিভাইডেড বাই টি স্টিম বিয়োগ টি আইস ইজ ইকুয়াল টু কি ছিল? এক্স বিয়োগ এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম বিয়োগ এক্স আইস। রাইট? এখন তুমি জাস্ট এখানে ভ্যালুগুলো বসাই দিবা। তুমি বের করতে চাও কি, যখন তাপমিতিক ধর্মের মান 3.5 তখন তাপমাত্রা কত। হ্যাঁ, মানে এই এক্স এর জন্য প্রযোজ্য তাপমাত্রাটা কত সেটা। তাহলে এই এক্স এর জন্য প্রযোজ্য তাপমাত্রা যদি টি হয়, বিয়োগ যে টি আইস এর মান ডিগ্রি সেলসিয়াসে কত 0, টি স্টিমের মান ডিগ্রি সেলসিয়াসে কত 100, এটা কত 0, ইজ ইকুয়াল টু দিয়ে এখানে এক্স এর জায়গায় কত বসাবো 3.5, এক্স আইস এর জায়গায় কত বসাবো 7.3, তাই না? আর এক্স স্টিমের জায়গায় কত বসাবো 23.8 বিয়োগ 7.3। তাহলে এখন টিটাকে বের করা যাবে না, ক্যালকুলেটরে 1 সমীকরণে 51 করে ফেলো, তাহলেই জব ডান। তাহলে এক্স বাই 100 ইকুয়াল দিয়ে 3.5 বিয়োগ 7.3 ডিভাইড বাই 23.8 বিয়োগ 7.3। শিফট ক্যালক ইকুয়াল দিলে -23.03 আসে, -23.03, কারণ বরফের চেয়েও ঠান্ডা জিনিস, স্বাভাবিক মাইনাস আসাটা, তাই না? এই রকম তাপমাত্রার মান আসছে। ঠিক আছে, -23.03 ডিগ্রি সেলসিয়াস আসছে। কেমন বুঝতে পারছো? বোঝা গেছে? ক্লিয়ার? ওকে ফাইন, ঠিক আছে। একদম বলছো ভাইয়া সেন্টিমিটার হবে না, না আমি তো তাপমাত্রা বের করছি, তাপমাত্রা তো ডিগ্রি সেলসিয়াস হবে, এইগুলা সেন্টিমিটার তো কাটাকাটি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝে গেলাম। এবার একটা মজার জিনিস পড়বো। এই সম্পর্ক তো মাত্র পড়ছি, এই সম্পর্ক দিয়ে আমরা দেখছিও যে এই সম্পর্ক কখন ডিগ্রি সেলসিয়াসের মান ফারেনহাইটের মান 1 হবে, এরকম দেখছি, তাই না? ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদেরকে আরেকটা জিনিস পড়াবো, সেটা হচ্ছে পরিবর্তন।
তাপমাত্রার পরিবর্তনের সম্পর্ক। একটু আগে শিখছি তাপমাত্রার মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে এক তাপমাত্রার মান থেকে আরেক তাপমাত্রার মান। ধরো সাপোজ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা ফারেনহাইট স্কেলে কত, তুমি এই দুইটাকে সমান সমান দিবা, সি এর জায়গায় 20 বসাবা, এফ এর জায়গায় পেয়ে যাবা 20 ডিগ্রি সেলসিয়াসের সমতুল্য ফারেনহাইটের মানটা পেয়ে যাবা। তোমার 50 ডিগ্রি ফারেনহাইট কত কেলভিনের সমান দরকার, জানা দরকার। হ্যাঁ, তাহলে তুমি এই দুইটাকে সমান সমান দিবা, এফ এর জায়গায় 50 বসাবা, কে এর জায়গায় পেয়ে যাবা 50 ডিগ্রি ফারেনহাইটের সমতুল্য কেলভিন মানটা কত পেয়ে যাবা। এখন আমি যে টাইপের জিনিস পড়াবো সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলের 10 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ করলে, 10 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ করলে ফারেনহাইট স্কেলে এটা কত ফারেনহাইট চেঞ্জ করার মতন। একটায় এত ডিগ্রি বাড়াইলে আরেকটায় কত ডিগ্রি বাড়ে, একটা এত ডিগ্রি কমাইলে এটাই কত ডিগ্রি কমে। এই জিনিসটা আমি তোমাদের এখন পড়াবো। এইটার জন্য তোমাদের দুইটা ভাবে আমি শেখাবো। যারা ঐকিক নিয়ম ভালোবাসে তাদেরকে ঐকিক নিয়মে শেখাবো, যারা সূত্র ভালোবাসে তাদেরকে সূত্রে শেখাবো। আমি পার্সোনালি সূত্র লাভার, আমি সূত্র দিয়ে করি, তারপর ঐকিক নিয়ম দিয়েও তোমাদের দেখাই দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে ভাইয়া টেবিল রাখছি একটা, এই টেবিলটা করে ফেলো তো। ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন, ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন, ডেল দিয়ে পরিবর্তন বুঝাচ্ছি, কেলভিনের পরিবর্তন। টেবিলটা করে ফেলো, এই টেবিলটা করে ফেলো সবাই, এই টেবিলটা করে ফেলো। করছো? ওকে। ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন, আমরা মৌলিক ব্যবধান নামে একটা জিনিস পড়ছিলাম। মৌলিক ব্যবধান কি ছিল? টি স্টিম মাইনাস টি আইস, তাই না? তাহলে ডিগ্রি সেলসিয়াসের মৌলিক ব্যবধান কত ভাইয়া? 100 বিয়োগ 0 মানে 100। কি লিখছি? মৌলিক ব্যবধান লিখছি। যখন ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রার পরিবর্তন 100, তখন ডিগ্রি ফারেনহাইটে তাপমাত্রার পরিবর্তন, ডিগ্রি ফারেনহাইটের মৌলিক ব্যবধান কত? ডিগ্রি ফারেনহাইটের মৌলিক ব্যবধান কত? ডিগ্রি ফারেনহাইটের মৌলিক ব্যবধান হচ্ছে 180, তাই না? 212 বিয়োগ 32, টি স্টিম বিয়োগ টি আইস, তাই না? কেলভিনে মৌলিক ব্যবধান কত? 100। কেলভিনে মৌলিক ব্যবধান কত? 100। এই সম্পর্কটা মাথায় রাখলেই সে ঐকিক নিয়ম দিয়ে করতে পারবে। ধরো সাপোজ তোমাকে বললাম ডিগ্রি সেলসিয়াসের 5 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনে ফারেনহাইটে কত ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন দেখাবে? ঐকিক নিয়ম করতে পারবে না। তুমি এইভাবে করবা, 100 এর জন্য পরিবর্তন 180, 1 এর জন্য পরিবর্তন 180 বাই 100, 5 এর জন্য পরিবর্তন কত বের করা যাবে? 5 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনের জন্য ফারেনহাইটে কত পরিবর্তন বের করা যাবে? এভাবে যাবে। যারা ঐকিক নিয়ম দিয়ে করতে পছন্দ করো তারা এই লাইনটা মনে রাখবা। এই লাইনটা দিয়ে তুমি যে কোনো থার্মোমিটারের পরিবর্তন দিয়ে আরেকটা থার্মোমিটারের পরিবর্তন বের করতে পারবে। তাহলে কিভাবে মনে রাখাইছে লাইনটা? মৌলিক ব্যবধান দিয়ে। ওই যে আজকে কে থার্মোমিটার বানাই দিছে? শাহাদ, তোমাদের মধ্যে, তাই না? শাহাদের সাথেও যদি আমি ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন চাই, বলতে পারে না শাহাদ ভাইয়া আমার থার্মোমিটারে 10 ডিগ্রি শাহাদের পরিবর্তনে ডিগ্রি সেলসিয়াসে কত ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হবে বের করে দেন তো। বের করা যাবে? শাহাদেরটা যদি বের করতে চাই তাকেও বের করা যাইতো না? যাইতো। কি করতা তখন? শাহাদের স্কেলের মৌলিক ব্যবধান কত ছিল? যতটুকু মনে আছে আমার 122 বিয়োগ 77, এটা হচ্ছে শাহাদের স্কেলের মৌলিক ব্যবধান। হ্যাঁ, তাহলে 122 বিয়োগ 77, 122 বিয়োগ 77 আসে হচ্ছে 45। তাহলে শাহাদের স্কেলের 45 ডিগ্রি এস পরিবর্তনের জন্য ডিগ্রি সেলসিয়াসে 100 ডিগ্রি ফারেনহাইট 100 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হয়। ওই কি নিয়ম করা যাবে না? যাবে। শাহাদ যদি বলে ভাইয়া আমার 10 ডিগ্রি এস পরিবর্তনে ডিগ্রি সেলসিয়াসে কত পরিবর্তন হয় বের করে দেখান, তাহলে 45 ডিগ্রি এস এর জন্য 100 ডিগ্রি চেঞ্জ, 1 ডিগ্রি এস এর জন্য কত ডিগ্রি চেঞ্জ, 10 ডিগ্রি এস এর জন্য কত ডিগ্রি চেঞ্জ বের করা যাবে। তাহলে শুধু মৌলিক ব্যবধান মনে থাকলেই হয়, মৌলিক ব্যবধান মনে থাকলেই হয়। ঐকিক নিয়ম দিয়ে সবাই করে ফেলতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে শুধুমাত্র এটা 3টা স্কেলের জন্য না, ইহজীবনে যত স্কেল আছে যাদেরই মৌলিক ব্যবধান তুমি জানো তাদেরই এই ঐকিক নিয়ম সম্পর্কটা দাঁড় করাইতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আরেকটা জিনিস, তোমাদের এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করো। 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জে ফারেনহাইটে কত ডিগ্রি চেঞ্জ হয়? 1.8 ডিগ্রি ফারেনহাইট চেঞ্জ হয়, তাই না? 1.8 ডিগ্রি ফারেনহাইট চেঞ্জ হয়। 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জে কেলভিনে কত ডিগ্রি চেঞ্জ হবে? কেলভিনে কত কেলভিন চেঞ্জ হবে? 100 এর জন্য 100, 1 এর জন্য কত? কেলভিনেরটা কত? কেলভিনেরটা কত? 1 কেলভিনই না? 1 কেলভিন। তার মানে কি? মাথায় এখন একটা লাইন বলবো, খুবই গুরুত্বপূর্ণ। এই লাইনটা অনেক অ্যাডমিশন ক্যান্ডিডেটও পারে না, এই লাইনটা অনেক অ্যাডমিশন ক্যান্ডিডেটও পারে না, বুঝে না। 1 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু কত কেলভিন বলো তো? 1 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু কত কেলভিন? 1 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু কত কেলভিন? এই যে এখন বলে আবার 1 কেলভিন। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মান কেলভিনে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মানের সমান?
কিভাবে বের করে? 273 যোগ করে দেয় না? বা ওই যে এই সম্পর্ক দিয়ে বের করা যাবে না? বের করা যাবে। বের করলে এটা আসবে 274 কেলভিন, তাই না? 274 কেলভিন। বাট 1 ডিগ্রি সেলসিয়াসের চেঞ্জ বা পরিবর্তন কেলভিনে কত পরিবর্তনের সমান? কেলভিনে 1 কেলভিন পরিবর্তনের সমান। এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, এটা সামনে ইঞ্জিন পড়ার সময় অনেক কাজে লাগবে। ঠিক আছে, 1 কেলভিন পরিবর্তনের সমান। অর্থাৎ এমন না 1 ডিগ্রি সেলসিয়াস আর 1 কেলভিন একই জিনিস। 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন যা, 1 কেলভিনের পরিবর্তন তা। ঠিক আছে, পরিবর্তন ওয়াইজ তারা একই ভ্যালু দেয়, বাট মান ওয়াইজ যদি চিন্তা করো, যাহাই 1 ডিগ্রি সেলসিয়াস তাহাই কি 1 কেলভিন? না, 1 ডিগ্রি সেলসিয়াস আসলে কত তাপমাত্রার সমান? 274 কেলভিন তাপমাত্রার সমান। এটা হচ্ছে শুধু তাপমাত্রা দিয়ে চিন্তা করলাম, আর এটা হচ্ছে পরিবর্তন দিয়ে। তোমাকে যদি কোনো প্রশ্নে বলে একটি বস্তুর তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়েছে, তার মানে কত কেলভিন বাড়ানো হয়েছে? 200 কেলভিন বাড়ানো হয়েছে। পরিবর্তন দিয়ে বললে যত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো ঠিক তত কেলভিনই বাড়ানো বোঝায়। ঠিক আছে, পরিবর্তন দিয়ে বললে যত ডিগ্রি সেলসিয়াস বাড়ানো তত কেলভিন বাড়ানোই বোঝায়। ঠিক আছে, বুঝতে পারছো? বাট পরিবর্তন না বললে, যদি বলে একটি বস্তুর তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস, তার কেলভিনে মান কত, তখন তুমি কি করবে? 200 যোগ 273, অর্থাৎ বস্তুটির তাপমাত্রা 473 কেলভিন। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখো। ঠিক আছে, পরিবর্তন আর তাপমাত্রা গুলাই ফেলিও না, দুইটা দুই জিনিস। ঠিক আছে, পরিবর্তন আর তাপমাত্রা গুলাই ফেলা যাবে না। আচ্ছা, ফারেনহাইটের ক্ষেত্রে কিন্তু আবার জিনিসটা আলাদা। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে ফারেনহাইটে কতটুকু বাড়ে? 1 ডিগ্রি বাড়ে, 1.8 ডিগ্রি বাড়ে। স্কেলের দিকে তাকাও, তাহলে আরেকটু বুঝতে পারবা। এই যে এটা কি ডিগ্রি সেলসিয়াস স্কেল, এটা কি ডিগ্রি সেলসিয়াস 0 100, এটা কি ফারেনহাইট 32 212, এটা 0 100, এটা 32 212। এখানে এক ঘর উপরে গেলে, এখানে এক ঘর উপরে গেলাম, এখানে কয় ঘর উপরে যাব? সমান সমান তাপমাত্রা পাইতে এখানে কয় ঘর উপরে যাব? এক ঘর যে আরেকটা ঘরের অলমোস্ট কাটায় কাটায়, মানে 1.8 ঘর উপরে যাব। মানে এখানের দাগগুলো অনেক ঘন ঘন করে কাটা, এখানের দাগগুলো অনেক ঘন করে কাটা, মানে অনেক ঘন 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 দূরে আছে। আর এখানে দাগগুলো একটু গ্যাপ দিয়ে দিয়ে। তোমরা তোমাদের বাসায় ছোট স্কেল আছে না, ছোট স্কেল বা বড় স্কেল, সেন্টিমিটারের দাগ কাটাও দেখা যায়, ইঞ্চির দাগ কাটাও দেখা যায়। কোনটা বড়? ইঞ্চির দাগ কাটাগুলো একটু বড় বড় না? মানে স্কেল তো একটাই, সমান একটাই দৈর্ঘ্য, এক পাশ দিয়ে দেখলে 0 থেকে 12 পর্যন্ত 1 ফিট, 1 ফিটের স্কেলগুলো আর কি 0 থেকে 12 পর্যন্ত। আরেক পাশ দিয়ে দেখলে কি 0 থেকে 30 পর্যন্ত। স্কেলের দৈর্ঘ্য সেম, সেন্টিমিটারটা একটু ঘন ঘন করে কাটা, আর ইঞ্চিটা একটু গ্যাপ দিয়ে দিয়ে। সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের ব্যাপারটাও এরকমই। এই ডিস্টেন্সটা সেম, দুইজনের এই ডিস্টেন্সটা সেম। এই হাইটটা সেম। ওর এটা 0 থেকে 100 উঠতে উঠতে ওর এটা 32 থেকে 212 উঠছে, তার মানে ওরটা 180 ঘর উঠছে আর ওরটা 100 ঘর উঠছে। তাই ওর 1 ঘর উপরে উঠা মানে ওর 1.8 ঘর উপরে উঠা। বুঝতে পারছো? জাস্ট লাইক তোমার হাতের ইঞ্চি আর সেন্টিমিটার স্কেলের মতনই। ইঞ্চিগুলো যেমন একটু গ্যাপ দিয়ে দিয়ে, সেন্টিমিটার একটু ঘন করে করে, একই রকম। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ফাইন। আচ্ছা, এইটা গেল ঐকিক নিয়ম লাভারদের জন্য। এবার সূত্র লাভারদের জন্য, যারা আমার দলের মানুষ, তারা এবার দেখো, তাদের জন্য আরো মজা, তারা আরো দ্রুত করতে পারবা। হ্যাঁ, দেখো তোমরা আমার সাথে সাথে একটা সূত্র লিখবা, ঐকিক নিয়ম থেকেই পাওয়া সূত্র এটা আসলে। হ্যাঁ, লেখো ডেল ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই এটার মৌলিক ব্যবধান, এটার মৌলিক ব্যবধান কত? ডিগ্রি সেলসিয়াসের 100 ইজ ইকুয়াল টু ডেল ডিগ্রি ফারেনহাইট ডিভাইডেড বাই ডিগ্রি ফারেনহাইটের মৌলিক ব্যবধান কত? 180। বাস, হয়ে গেছে, সূত্র শেষ। তোমাকে যদি বলে 5 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তনে কত ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন হয়, কি করবা? এই ডেল ডিগ্রি সেলসিয়াসের জায়গায় 5 বসাই দিবা, ডেল ডিগ্রি ফারেনহাইটের জায়গায় ভ্যালু পেয়ে যাবা। তোমাকে যদি বলে 100 ডিগ্রি ফারেনহাইটের চেঞ্জে কত ডিগ্রি সেলসিয়াসের চেঞ্জ, তাহলে ডেল ডিগ্রি ফারেনহাইটের জায়গায় 100 বসাই দিবা, ডেল ডিগ্রি সেলসিয়াসের জায়গায় ভ্যালু পেয়ে যাবা। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা লাভার যারা, তাদের জন্য। হ্যাঁ, এখন কেলভিনেরটা যদি জার করতে চাও, ইজি, দাও খালি পাশে পাশে ডেল কেলভিন, কেলভিনের তাপমাত্রার পরিবর্তন, কেলভিনের মৌলিক ব্যবধানটা কত বসাই দাও নিচে 100। যদি শাহাদ বলে ভাইয়া আমারটাও দেন, আমারটা বাদ রাখছেন কেন, তাহলে ডিগ্রি ডেল ডিগ্রি শাহাদ ডিভাইডেড বাই শাহাদের মৌলিক ব্যবধান কত ছিল? 45। তো এরকম করে যত স্কেল আছে সবারটাই তুমি দিয়ে দিতে পারো, সবারটাই তুমি দিয়ে দিতে পারো পাশে পাশে। তাহলে তোমার কি হয়ে যাবে? এই সূত্রটা দাঁড়ায় যাবে। এই সূত্রটা হচ্ছে তোমার কি? এই সূত্রটা হচ্ছে কি তোমার বিভিন্ন স্কেলের তাপমাত্রার পরিবর্তনের মধ্যে সম্পর্ক, বিভিন্ন স্কেলে তাপমাত্রার পরিবর্তনের মধ্যে সম্পর্ক। এটা ছিল বিভিন্ন স্কেলের তাপমাত্রার মানের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে মানের মধ্যে সম্পর্ক, আর এটা হচ্ছে পরিবর্তনের মধ্যে সম্পর্ক।
দুইটা দুই জিনিস। এটা হচ্ছে এক স্কেলের তাপমাত্রা থেকে আরেক স্কেলের তাপমাত্রার মান পাওয়ার জন্য, এটা হচ্ছে এক স্কেলের তাপমাত্রার পরিবর্তন থেকে আরেক স্কেলের তাপমাত্রার পরিবর্তন পাওয়ার জন্য। ক্লিয়ার? লেখা হলে বলবা, লেখা হলে বলবা। এখন চলো একটা প্র্যাকটিস করে আসি, তাইলে আমাদের একদম ফর্মুলাটা মাথায় ঢুকে যাবে। লেখা হয়েছে? লেখা হয়েছে ভাইয়া? ওকে, তো চলো প্র্যাকটিস করে আসি। ফার্স্ট প্রবলেম, সহজ প্রবলেম। এই প্রবলেম তোলার জন্য নাম ইয়াও দেওয়া উচিত না, এই টাইমও দেওয়া উচিত না, তুলে ফেলো। তোলা হলে ডান বলিও। তোলা হলে ডান বলবা, তোলা হলে ডান বলবা। ঠিক আছে? তুলছো? কি বলছে? ফারেনহাইট স্কেলে 4 সেকেন্ডে তাপমাত্রার পরিবর্তন 36 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে 4 সেকেন্ডে তাপমাত্রার পরিবর্তন 36 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পরিবর্তনের হার কত? হার মিন্স হচ্ছে প্রতি সেকেন্ডে পরিবর্তন কত। হ্যাঁ, আচ্ছা, তো আগে তুমি 4 সেকেন্ডে ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তনটা বের করো না, তুমি এখন জানো হচ্ছে 4 সেকেন্ডে ফারেনহাইট স্কেলের পরিবর্তনটা, তাই না? তুমি জানো যেটা, সেটা লিখি। 4 সেকেন্ডে ডেল ডিগ্রি ফারেনহাইট হচ্ছে 36 ডিগ্রি ফারেনহাইট, এটা তুমি জানো। তো 4 সেকেন্ডে ডেল ডিগ্রি সেলসিয়াস কত সেটা আগে বের করি। তাহলে সূত্র কি শিখাইছি? ডেল ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই এটার মৌলিক ব্যবধান ইজ ইকুয়াল টু ডেল ডিগ্রি ফারেনহাইট ডিভাইডেড বাই এটার মৌলিক ব্যবধান। ঠিক আছে? এখন ডেল ডিগ্রি সেলসিয়াস এটা আমরা বের করতে চাই, হ্যাঁ, বাট ডেল ডিগ্রি সেলসিয়াস বের করতে চাই, ডেল ডিগ্রি ফারেনহাইট দেওয়া আছে, ডেল ডিগ্রি ফারেনহাইট দেওয়া আছে, বসাই দিই 36 বাই 180। চলে আসবে না? ডেল ডিগ্রি সেলসিয়াস চলে আসবে কিনা? চলে আসবে, বের করে ফেলো। সবগুলো পাশে বের পাঠায় বের করে ফেলো। 36 বাই 180 ইন্টু 100 আসে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে যাহাই 36 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন তাহাই আসলে 20 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন, তাই না? আচ্ছা, এখন এটা কয় সেকেন্ডে ভাইয়া? এটা হচ্ছে 4 সেকেন্ডে। তোমার লাগবে কয় সেকেন্ডে? হার মিন্স প্রতি সেকেন্ডে, তাই না? তাহলে লিখবা সেলসিয়াস স্কেলে পরিবর্তনের হার ইজ ইকুয়াল টু কত লিখবো? 4 সেকেন্ডে হয় 20 ডিগ্রি সেলসিয়াস, 1 সেকেন্ডে হয় কত? 20/4। 1 সেকেন্ডে হয় কত? 20/4। 4 সেকেন্ডে 20 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হলে 1 সেকেন্ডে কত? 20/4, দ্যাট মিন্স আসবে কত? 5 ডিগ্রি সেলসিয়াস পার সেকেন্ড। পার সেকেন্ড দিয়ে দিছি কারণ প্রতি সেকেন্ডে যেহেতু পরিবর্তন এত। তাহলে এই হচ্ছে তোমার অ্যান্সার, এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পারছি? ওই নিয়ম দিয়ে করলে পারতা না? পারতা। কি করতে তখন? লিখতে এরকম 180 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তনে ডিগ্রি সেলসিয়াস স্কেলে পরিবর্তন হয় 100 ডিগ্রি সেলসিয়াস। 1 ডিগ্রি ফারেনহাইটে চেঞ্জে ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন হয় 100/180। 36 ডিগ্রি ফারেনহাইটের চেঞ্জে ডিগ্রি সেলসিয়াসের চেঞ্জ হয় 100/180 ইন্টু 36, এভাবে করতে। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, ফাইন, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখব, এই জিনিসটা দেখব। এইটা দেখার আগে তোমাদেরকে একটা জিনিস একটু শিখাই আসি। হ্যাঁ, তোমরা তো তাপ চ্যাপ্টারটা পড়ো নাই, তাই না? বস্তুর উপরে তাপের প্রভাব চ্যাপ্টারটা পড়ো নাই, তো পড়ো নাই, বাট ওটার একটা কনসেপ্ট লাগবে, মাথায় রাখবা। তোমরা এসএসসিতে শর্ট সিলেবাসে পড়ছো, বুয়েট যেইবার তোমাদের বেলায় প্রশ্ন করবে 2025 সালে, তখন কি বুয়েট, আরে ওরা তো বস্তুর উপরে তাপের প্রভাব পড়ে নাই, ওদেরকে এই প্রশ্নটা না দিই, এটা ভাববে জীবনে? কখনো ভাবে এরকম? কখনোই না। সব সময় আগে বিগত সালে যা বই ছিল সবগুলা বইয়ের সব কিছুর উপর সিলেবাস। অনেকে ভাবে কি জানো, অ্যাডমিশনের পরীক্ষা মানে এইচএসসির সিলেবাসটা। হ্যাঁ, এইচএসসি সিলেবাসটা বটে, বাট এইচএসসির সিলেবাসের আগে যেগুলো ছিল এগুলোও কিন্তু কানেক্ট করে দেয়। এজন্য আমরা কয়েকটা জিনিস যেগুলো কানেক্ট করতে পারে, সব তো লাগবে না, এমন না যে এখন আবার 9-10 পড়া শুরু করবো। যেগুলো লাগবে সেগুলো একটু পড়ে নিব। তো চলো এরকমই একটা জিনিস পড়ে নেই, 9-10 এর ক্লাস। ব্যাক টু এসএসসি লাইফ। এসএসসি লাইফের একটা ক্লাস করাই দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এসএসসি লাইফের একটা ক্লাস করো আমার সাথে সাথে। এই হচ্ছে একটা ধাতব দণ্ড। এটা কি একটা ধাতব দণ্ড? ধাতু কালার দিই, ধাতু কালার, ধরো এই কালারটা দিলাম, এই কালারটা দিলাম, ধাতু কালার। হ্যাঁ, এই একটা ধাতব দণ্ড।
এই ধাতব দণ্ডটার মধ্যে আমি তাপ দেওয়া শুরু করলাম। কি করলাম? আমি তাপ দিচ্ছি, গরম করতেছি, হ্যাঁ, গরম করতেছি। গরম করলে এই ধাতব দণ্ডটার দৈর্ঘ্য আগে যা ছিল এখন কি তা থাকবে? এই ধাতব দণ্ডটার দৈর্ঘ্য আগে যা ছিল তা কি থাকবে? আগে যদি দৈর্ঘ্য থাকে, এটার দৈর্ঘ্য কথার কথা L0 বলে আর কি, আদি দৈর্ঘ্যটাকে। পরে কি তা থাকবে? পরে তা থাকবে না, পরে এই দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যাবে। পরে এই দৈর্ঘ্যটা কি হবে সেটাই আমরা আঁকি। চলো, পরে এই দৈর্ঘ্যটা আর আগের মতন থাকবে না, এটা হয়ে যাবে একটু বড়। এটাকে আঁকি, চলো এটাকে আঁকি। এটা হয়ে যাবে, আগে তো এতটুকু ছিল, এখন একটু বাইরে গেছি, একটু এরকম হয়ে যাবে। দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে, তাই না? তাপ দিলে আমরা জানি কোনো বস্তু প্রসারিত হয়। তাহলে এখন নতুন যে দৈর্ঘ্যটা হচ্ছে, তার এই নতুন দৈর্ঘ্যটা হচ্ছে, আমরা ধরে নিলাম LF, শেষ দৈর্ঘ্য, ধাতব পাতের শেষ দৈর্ঘ্য। তাপ দেওয়ার ফলে যে পরিমাণের দৈর্ঘ্য বেড়ে গেছে। তাপ দিছি কত পরিমাণ? তাপ দেওয়ার ফলে তাপমাত্রা বাড়ছে, স্বাভাবিক। তো এটার যে তাপমাত্রা, এটার তাপমাত্রাটাকে ধরলাম θ1। এটার যে তাপমাত্রা, এটার তাপমাত্রা বাড়াইছি না, তাপ দিছি না, তাপ দিলে তাপমাত্রা চেঞ্জ হবে না, তাপমাত্রা ধরলাম θ2। তাহলে θ1 হচ্ছে আদি তাপমাত্রা, তাপ দেওয়ার আগের তাপমাত্রা, আর θ2 হচ্ছে গরম করার পরে যে তাপমাত্রাটা হয়েছে তার, সেই তাপমাত্রাটা। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু ভাইয়া? দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু? LF বিয়োগ L0, ফাইনাল লেন্থ বিয়োগ ইনিশিয়াল লেন্থ। এটাকে অনেকে একবারে ΔL বলে। কি বলে? ΔL। ΔL কি? দৈর্ঘ্য বৃদ্ধি। ΔL কি? দৈর্ঘ্য বৃদ্ধি, ঠিক আছে, দৈর্ঘ্য বৃদ্ধি। এখন আমাদের 9-10 যে ফর্মুলাটা ছিল, এই দৈর্ঘ্য বৃদ্ধির সাথে তাপমাত্রার পরিবর্তনের রিলেশনশিপ ছিল 9-10 এরকম একটা লাইন ছিল, ΔL, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধিটা সমানুপাতিক কিসের? তাপমাত্রা যতটুকু বাড়াইছো বা পরিবর্তন করছো সেটার সমানুপাতিক। তাপমাত্রার পরিবর্তনকে আমরা এইভাবে লিখতে পারি, শেষ তাপমাত্রা বিয়োগ আদি তাপমাত্রা। শেষ তাপমাত্রা বিয়োগ আদি তাপমাত্রা। এবং এই ΔLটা আদি দৈর্ঘ্যের সমানুপাতিক। আদি দৈর্ঘ্যটা কি? L0। এই দুইটা জিনিস ছিল আমাদের 9-10 বইতে। এই দুইটাকে যদি আবার কম্বাইন করা হয়, এই দুইটা জিনিসকে যদি কম্বাইন করা হয়, কম্বাইন করলে কি লেখা যায়? ΔL সমানুপাতিক L0 আর কি θ2 মাইনাস θ1, ঠিক আছে? সমানুপাতিক থেকে যদি কেউ সমান সমান সাইন নিয়ে আসে, তাকে কি আনতে হবে? একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। আর ওই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে কে? আলফা। এটাকে আলফা, ঠিক আছে, আলফা। ওকে, তো আলফা থাকবে, L0 থাকবে এবং θ2 মাইনাস θ1 থাকবে। তাহলে এই হচ্ছে আমার ফাইনালি সূত্র। এই সূত্রে কার পরিচয় কি একটু লিখে ফেলো আমার সাথে সাথে। L0 এর পরিচয় হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তাপমাত্রার পরিবর্তনে যদি কোনো বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পায়, কঠিন বস্তুর, সেই কঠিন বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ হচ্ছে ΔL। আলফা কি? একটা ধ্রুবক, এর নাম হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। লিখে ফেলো আমার সাথে সাথে, দৈর্ঘ্য প্রসারণ সহগ। এটা কার উপর ডিপেন্ড করে? এই ধ্রুবকটা কার উপর ডিপেন্ড করে? মেটালটা কে? তামা, লোহা, স্বর্ণ কে? সেই উপাদানের উপর ডিপেন্ড করে, ধাতুর উপাদানের উপর ডিপেন্ড করে দৈর্ঘ্য প্রসারণ সহগটা, ঠিক আছে? L0 কি? আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য। θ2 কি? θ2 শেষ তাপমাত্রা, আর θ1 কি? আদি তাপমাত্রা। বুঝতে পারছো? এই হচ্ছে আমার সূত্র। এখানে বলো তো আলফা এর এককটা কি হবে? কেউ বলতে পারো আলফা এর এককটা কি হবে? আলফা এর এককটা কি হবে? দেখেই বলা যায় এখান থেকে। আলফাকে এক পাশে রাখো, বাকি সব অন্য পাশে পাঠাই দাও। আলফাকে এক পাশে রাখো, বাকি সব অন্য পাশে পাঠাই দাও, তাইলেই বুঝে যাবা। হ্যাঁ, দেখো ΔL কি? দৈর্ঘ্য বৃদ্ধি, মানে একটা দৈর্ঘ্য তো মিটারই তো, তাই না? L0 কি? এটাও তো দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য এ পাশে চলে আসছে, মানে আলফাটাকে এক পাশে করে বাকি সব যদি অন্য পাশে করো, তাহলে জিনিসটা কি থাকবে? জিনিসটা এরকম থাকবে না? ΔL বাই L0, হ্যাঁ, Δθ বা θ2 মাইনাস θ1। এটাই তো, আলফাকে এক পাশে করে বাকি সব অন্য। এটার একক হচ্ছে মিটার, আর এটার একক হচ্ছে মিটার। মিটারে চলে যাবে। তাপমাত্রার একক থাকবে, তাপমাত্রার একক যদি কেউ ডিগ্রি সেলসিয়াসে বসায় তাহলে পার ডিগ্রি সেলসিয়াস, যদি কেউ কেলভিনে বসায় তাহলে পার কেলভিন। হ্যাঁ, তার মানে এই জিনিসটার একক আসবে পার কেলভিন বা পার ডিগ্রি সেলসিয়াস, পার কেলভিন বা পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এখানে একটা লজিক মাত্র তোমাদের শেখাবো।
এখন তোমাদের একটা লজিক শেখাবো। এই পর্যন্ত লেখা হইলে আগে বলো, এরপর একটা লজিক শেখাবো। এটা 9-10 এর একটা ক্লাস নিলাম তোমাদের। লেখা হইলে বলো, ঠিক আছে? লেখা হইলে বলো। লিখছো? লিখছো? ওকে ফাইন। এখন তোমাদের একটা লজিক শিখাই। হ্যাঁ, ধরো কোনো বস্তুর বা কোনো ধাতুর আলফা দেওয়া আছে, আলফা দেওয়া আছে কত দিব? কত দিব? ধরো সাপোজ 2 × 10⁻³ এত পার ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে আলফা এর ভ্যালু। তোমাকে দায়িত্ব দেওয়া হলো এটাকে পার কেলভিনে নিতে। তোমাকে দায়িত্ব দেওয়া হলো এটাকে পার কেলভিনে নিতে। কত লিখবা? কত লিখবা? কত লিখব? বলো কত লিখব? সেম, এক্স্যাক্টলি সেম। তুমি বলতে পারো ভাইয়া 273 এসব যোগ দেওয়ার ব্যাপার স্যাপার আসবে না। নো, কারণ কি বলো? আমরা যে এই যে লাস্টের লাইনটা যে লিখছি, এটা কি তাপমাত্রা না তাপমাত্রার পরিবর্তন? এটা এটা কি ভাইয়া, তাপমাত্রার মান না তাপমাত্রার পরিবর্তনের মান? এটা তাপমাত্রার পরিবর্তনের মান। আর একটু আগেই তোমাদের একটা কথা শিখাইছি, তাপমাত্রার পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসে যা কেলভিনেও তা। তাপমাত্রার পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসে যা কেলভিনেও তা না। তাইলে এই যে জিনিসটা তাপমাত্রার পরিবর্তন, তাই আমরা এখানে এটাকে ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন যা ডিগ্রি কেলভিনেও পরিবর্তন তা, তাই সেম টু সেম রাখবো, কোনো ভ্যালু চেঞ্জ হবে না। এখন কাউকে যদি বলি এটাকে ভাইয়া আমাকে ডিগ্রি ফারেনহাইটে নিয়ে দাও, ডিগ্রি ফারেনহাইটে নিয়ে দাও, তাহলে কি চেঞ্জ হবে? পার ডিগ্রি ফারেনহাইটে নিয়ে দাও, তাহলে চেঞ্জ হবে? হবে? পারবা চেঞ্জটা করতে? পারবা চেঞ্জটা করতে? কি পারবা তোমরা? কিভাবে করব বলতো? শিখাই দিই কিভাবে করবা, শিখাই দিই তোমাদেরকে। দেখো তো 2 × 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস মানে কি? 2 × 10⁻³ ডিভাইডেড বাই 1 ডিগ্রি সেলসিয়াস না? পার ডিগ্রি সেলসিয়াস মানে কি? প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস। পার ডিগ্রি সেলসিয়াস মানে কি? প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস, তাই না? নিচে কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন বোঝাচ্ছে। এটা কিন্তু 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মান না, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন বোঝাচ্ছে। তোমরা একটু আগেই দেখছো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন কত ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন ভাইয়া? ওই যে সূত্র দিয়ে করো বা যেমনি ইচ্ছা সেমনি করো। হ্যাঁ, ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন হচ্ছে 1, তাই ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন কত? 1.8 আসবে। তারপর আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, তো এটা 1 বসাবা, এটা ভ্যালু আসবে, এটা ভ্যালু আসবে, ভ্যালু এসে দেখবা 1.8 আসছে। কত আসছে? এটা দেখবা 1.8 আসছে। তাহলে তোমরা 1.8 দিয়ে ভাগ দিলে পার ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে পার ডিগ্রি ফারেনহাইট, হয়ে যাবে কি পার ডিগ্রি সেলসিয়াস থেকে পার ডিগ্রি ফারেনহাইট। এখন তুমি তোমার ভ্যালুটা হবে তাইলে এরকম 2/1.8 × 10⁻³ পার ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে 1.8 দিয়ে ভাগ, নট মাল্টিপ্লাই, ভাগ দিতে হবে। মাথায় রাখবা পার ডিগ্রি সেলসিয়াস মানে নিচে ভাগ 1 ডিগ্রি সেলসিয়াস। 1 ডিগ্রি সেলসিয়াস কি পরিবর্তন। কেলভিনের ক্ষেত্রে কেন এটা করলেন না? কারণ ভাইয়া 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন যেই কথা, 1 কেলভিনের পরিবর্তন একই কথা না? একই কথা কিনা? 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন আর 1 কেলভিনের পরিবর্তন একই কথা, পরিবর্তন তো। তাই ভ্যালু চেঞ্জ হয়নি। ঠিক আছে, তাই ভ্যালু চেঞ্জ হয় নাই। বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, কোন জায়গাটা বোঝো নাই? হিমাদ্রি, বাদশা, কোন জায়গাটা বোঝো নাই একটু আমাকে বলো, তাহলে আমি বলতেছি। ডিগ্রি ফারেনহাইটেরটা না ডিগ্রি কেলভিনেরটা? ফারেনহাইটেরটা। আচ্ছা, ফারেনহাইটটা বোঝো নাই, ঠিক আছে। আমি তোমাকে ছোট্ট করে একটা জিনিস দেখাই, কেমিস্ট্রিতে চলে যাই। চলো 9-10 থেকে এবার কেমিস্ট্রিতে চলে যাই। এই লেখাগুলো দেখছো কখনো জীবনে? এই লেখাগুলো দেখছো? মোল পার লিটার, এটাকে ভাঙায় লেখে কেমনে? 2 mol/1 লিটার না? এভাবে লিখে না? তো তোমাকে যদি মোল পার লিটার না লিখে মোল পার মিটার কিউব চায়, তাহলে তুমি কি করবা? 2 mol থাকবে, এখানে লিটারটারে ধরো মিটার কিউব বা সেন্টিমিটার কিউব, অন্য একটা এককে নিবা, নাকি অন্য একটা এককে নিবা, তারপরে তুমি অন্য এককে যাবা। একই কাজ তো এখানে করলাম, এখানে তো একই কাজ করলাম। এখানে কি করছি ভাইয়া? এখানে
দেওয়া আছে কি, আলফা এর ভ্যালু দেওয়া আছে কি, আলফা এর ভ্যালু দেওয়া আছে 2 × 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস, এটা দেওয়া আছে তাই না? এটাকে ভাঙায় লিখলে কেমনে লেখে? 2 × 10⁻³ পার ডিগ্রি থাকলেই নিচে চলে যাবে, যেমনটা এখানে পার লিটারটা নিচে চলে গেছে 1 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল রাখা জরুরি, এই 1 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তাপমাত্রার মান না, এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের মান। এটা কি তাপমাত্রার মান না তাপমাত্রার পরিবর্তনের মান? তাপমাত্রার পরিবর্তনের মান। কেমনে বুঝলেন ভাইয়া এটা? এই যে এটার জন্যই তো বেসিক জানতে হয়। আসছে কেমনে? পরিবর্তন থেকে, ঠিক আছে? পরিবর্তন থেকে, নট তাপমাত্রার মান থেকে। তাহলে নিচে কি আছে? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন। এখন তোমার যদি দরকার পড়ে কেলভিনে পরিবর্তন কত, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে কত কেলভিন পরিবর্তন হয় সেটা লিখে দিবা। তুমি একটু আগেই লেখা শিখছো না আমার কাছ থেকে? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন আর 1 কেলভিনের পরিবর্তন সেম। এই যে এই লেখাটা, এই লেখাটা পড়ছো না? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন যে কথা, 1 কেলভিনের পরিবর্তন একই কথা। তাহলে ওইটাই তো লিখলাম ভাইয়া। এখানে 1 কেলভিন, আমি শুধু এই নিচের পার্টটা চেঞ্জ করছি, উপরের পার্টে কোনো হাত দিচ্ছি না, উপরের পার্টে তো কিছু নাই, হাত দিচ্ছি না, ঠিক আছে? 2 × 10⁻³ তাহলে যদি কেউ এটাকে পার কেলভিনে লিখতে চায় তাহলে সে লিখবে কি 2 × 10⁻³ নিচে 1 কেলভিন, এটা হয়ে যাবে পার কেলভিন, শেষ। যেটা আমি এই 2 লাইনে করছি। এবার আসো ফারেনহাইটে যদি কেউ করতে চায়, ফারেনহাইটে কেউ যদি করতে চায় তাহলে এটা মুছলাম, ফারেনহাইটে কেউ যদি করতে চায় তাহলে এটা মুছলাম। এখন তার কাজ কি? ফারেনহাইটে কেউ করতে চাইলে শুধু 1 ডিগ্রি সেলসিয়াসটাকে 1 ডিগ্রি ফারেনহাইটে, মানে ফারেনহাইটের পরিবর্তনে নিবে, তাই না? উপরের পার্টটাকে হাত দিব না, ওইটা তো কিছু নাই, ওইটা থাকবে। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন কত ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তন? এই যে এই সূত্রটা আছে কি করতে, ডিগ্রি সেলসিয়াসের জায়গায় 1 বসায় দাও, আর এখানে 100 ডিগ্রি ফারেনহাইটের জায়গায় ভ্যালু পেয়ে যাবা না? পেয়ে যাবা নাকি না? পেয়ে যাবা। ডিগ্রি ফারেনহাইটের জায়গায় ভ্যালু চলে আসবে, কত আসবে? 180/100 মানে 1.8 ডিগ্রি ফারেনহাইট আসবে। তার মানে কি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন 1.8 ডিগ্রি ফারেনহাইটের পরিবর্তনের সমান। তাহলে আমি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনের জায়গায় নিচে কি লিখে দিব? এটার পরিবর্তে 1.8 ডিগ্রি ফারেনহাইট লিখে দিব, ঠিক আছে? এখন 1.8 এটা তো ভ্যালু, এটা ভ্যালু না? ভ্যালুটা ভ্যালুর সাথে দিয়ে দাও, তাহলে ভ্যালুটা ভ্যালুর সাথে দিয়ে দাও, ভ্যালুর সাথে দিয়ে দাও মানে কি 2/1.8, 2/1.8, ঠিক আছে? আর ইনটু 10⁻³ ছিল, এটার পাশে লেখো। তুমি যদি চাও যেগুলোর হিসাব করে একটা অন্য ভ্যালু লিখবা, লিখতে পারো, গুণ দিয়ে, ক্যালকুলেটরে গুণ দিয়ে একটা অন্য ভ্যালু লিখতে পারো। এটা হচ্ছে ভ্যালুর কাজ। নিচে কি ছিল? ডিগ্রি ফারেনহাইট। ডিগ্রি ফারেনহাইটটাকে পাশে লিখলে, ডিগ্রি ফারেনহাইটটাকে পাশে লিখলে কি দিয়ে লিখতে হবে? ইনভার্স দিয়ে লিখতে হবে না, কারণ এটা নিচে ছিল, পাশে উপরে লিখতেছো, তাহলে ইনভার্স দিয়ে লিখতে হবে। বাস, শেষ হয়ে গেছে তোমার। 2 × 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস যে কথা, 2/1.8 × 10⁻³ পার ডিগ্রি ফারেনহাইট একই কথা। বুঝতে পারছো? ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, ফাইন, ঠিক আছে। এবার আমি চলে যাই সামনের দিকে। হ্যাঁ, এবার এই ম্যাথটা করলেই আমাদের শেষ আজকের ক্লাস। এটাই লাস্ট ম্যাথ আজকের ক্লাসে। সবাই এই ম্যাথটা তুলে ফেলো। এই ম্যাথটা আমাদের 9-10 এর কনসেপ্ট প্লাস এইচএসসি কনসেপ্ট, দুইটা কনসেপ্টের মিক্সড প্রবলেম, ঠিক আছে? দুইটা কনসেপ্টের মিক্সড প্রবলেম, 9-10 প্লাস এইচএসসি। 9-10 এর কনসেপ্ট যেটা লাগে সেটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, সবাই লিখে ফেলো এটা। এটা করলেই আমাদের আজকে ক্লাস শেষ। আচ্ছা, এরপর তো তোমাদের পূজার বন্ধ, তাই না? কলেজে কি পূজার বন্ধ দিছে তোমাদের? কলেজে পূজার বন্ধ দিছে? কবে কবে খুলবে কলেজ? আমরা চিন্তা করতেছি 24 তারিখে খুলে ফেলবো নাকি। 10 দিন দিছে, এতদিন। আমরা 24 তারিখে খুলবো, দেখি 24 তারিখ। আচ্ছা, 24 তারিখ পর্যন্ত বন্ধ দেবো। 24 তারিখ এত মনে হয় দশমী, মেবি, প্রবাবলি। তাইলে হচ্ছে আমরা 25 তারিখে খুলবো। 25 তারিখে ক্লাস শুরু হবে আমাদের, তাইলে ঠিক আছে? আজকেই কিন্তু পূজার আগে আমাদের লাস্ট ক্লাস। হ্যাঁ, ইউসুফ বলছো কলেজে একদিনও জানি না, যাওয়া উচিত। একবারে একদিনও না যাওয়াটা উচিত না, একটু যেয়ে দেখা দেওয়া উচিত। কলেজের লাইফটা কি বলবা নাইলে, যে কলেজে কি করছো, তাই না? জুনিয়রদের কি বলবা তাইলে যদি একবারেই না যাও? তাই কিছুদিন হইলেও যাও, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে চলো শুরু করি আমরা। এখানে কি বলছে ভাইয়া? বলছে ফ্রান্সের আইফেল টাওয়ারের 0 ডিগ্রি ফারেনহাইটে উচ্চতা হচ্ছে 336 মিটার। গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট ও শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি ফারেনহাইট। আমার কিন্তু শীতকালের উচ্চতা দেওয়া আছে,
শীতকালে এটা কতটুকু হাইট? শীতকালে 336 মিটার। গরমকালে, শীতকাল হচ্ছে 0 ডিগ্রি ফারেনহাইটে ওদের, হ্যাঁ বলে দিছে যে 0 ডিগ্রি ফারেনহাইট তখন বলে দিছে এটা 336 মিটার। যখন গ্রীষ্মকাল আসলে কি 100 ডিগ্রি ফারেনহাইট? 100 ডিগ্রি ফারেনহাইটে কি 336 মিটার থাকবে নাকি একটু বাড়া উচিত? কি মনে হয়, একটু বাড়া উচিত কিনা বলো? একটু বাড়া উচিত না? একটু বাড়া উচিত। গরম হইলে আমরা জানি বাড়ে, তাই না? মেটাল বা এই জিনিসগুলো গরম হলে একটু হইলেও বাড়বে। আমি জানি না কত হবে, আমি ধরে নিলাম L2 হচ্ছে তার দৈর্ঘ্য, L2 হচ্ছে। তাহলে শীতকালে দৈর্ঘ্য হচ্ছে আদি দৈর্ঘ্য, গ্রীষ্মকালে যে দৈর্ঘ্যটা এটা আমি জানি না কত, এটা হচ্ছে L2, হ্যাঁ L2 ধরে নিচ্ছি। এখন তোমার এই ম্যাথে জানতে চাইছে গ্রীষ্মকালে টাওয়ারটি শীতকালের চেয়ে কতটা বড় হবে। মানে তোমার কাছে গ্রীষ্মকালের পুরা দৈর্ঘ্যটা চায় নাই, গ্রীষ্মকালে যেটা বাড়বে কতটুকু বাড়বে এই বৃদ্ধির পরিমাণটা চাইছে। তোমার কাছে কেবল কি চাইছে ভাইয়া? বৃদ্ধির পরিমাণ, ঠিক আছে? জাস্ট ডেল এল চাইছে তোমার কাছে, ডেল এল এটা চাইছে। তো আমরা ফর্মুলা তো জানি, ডেল এল ইজ ইকুয়াল টু কি? আলফা এল নট ডেল থিটা। পড়ছি না একটু আগে? ডেল থিটা বা থিটা 2 মাইনাস থিটা নট, থিটা 1, থিটা 2 মাইনাস থিটা 1, শেষ তাপমাত্রা বিয়োগ আদি তাপমাত্রা, তাই কিনা? এখন প্রশ্ন হলো আমি আলফার এককটা পাচ্ছি কোন এককে ভাইয়া? আলফার এককটা পাচ্ছি কোন এককে? দেখো তো, পার ডিগ্রি সেলসিয়াস। আমি যদি এইটাকে পার ডিগ্রি সেলসিয়াসে বসাই আর এইটাকে ফারেনহাইটে বসাই, হবে? আমার ম্যাথ হবে না। আমার হয় এটাকে পার ডিগ্রি ফারেনহাইটে নিতে হবে, অথবা এটাকে পার ডিগ্রি ফারেনহাইটে নিতে হবে পার ডিগ্রি সেলসিয়াস থেকে, অথবা এটাকে পার ডিগ্রি সেলসিয়াস রেখে এটাকে ডিগ্রি সেলসিয়াসে আনতে হবে। মানে হয় দুইটাই ডিগ্রি সেলসিয়াসে আনবো অথবা দুইটাই ডিগ্রি ফারেনহাইটে আনবো। তো আমি এইটাতেই আগাই, এটাকে ডিগ্রি ফারেনহাইটের জায়গায় এই তাপমাত্রার পরিবর্তনটাকে আমি ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসি, তাহলেই আমার জব ডান, তাহলেই আমার কাজ হয়ে যাবে। আচ্ছা, এখন তাপমাত্রার পরিবর্তন কত দেওয়া আছে? থিটা 2 বিয়োগ থিটা 1 এর ভ্যালু কত দেওয়া আছে? 100 বিয়োগ 0 ফারেনহাইটে দেওয়া, তাই না? তাহলে থিটা 2 বিয়োগ থিটা 1 দেওয়া আছে 100 ডিগ্রি ফারেনহাইট। আমি একটু আগেই তো তোমাদের একটা সূত্র শিখাইছি না, ডেল ডিগ্রি ফারেনহাইট থেকে কিভাবে ডেল ডিগ্রি সেলসিয়াসে নিতে হবে, শিখাইছি কিনা? সেই সূত্রটা লিখে ফেলো। ডেল ডিগ্রি ফারেনহাইট ডিভাইড বাই মৌলিক ব্যবধান কত? 180। ডেল ডিগ্রি সেলসিয়াস ডিভাইড বাই মৌলিক ব্যবধান কত? 100। এখন ডেল ডিগ্রি ফারেনহাইটের জায়গায় তুমি 100 বসাই দাও, আর নিচে 180। ডেল ডিগ্রি সেলসিয়াসটাই তুমি বের করবা, এটাই তোমার টার্গেট। মানে ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার পরিবর্তনটা কত সেটা তুমি বের করতে চাচ্ছ, কেমন? এটা যদি বের করো, দেখো কত আসে ভাইয়া? ডেল ডিগ্রি সেলসিয়াসটা কত আসে? ডেল ডিগ্রি সেলসিয়াসটা কত আসে? 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 180 আসে 55.555 এরকম কিছু আসে, 55.556 লিখে দিতে পারো, হ্যাঁ 6 এত ডিগ্রি সেলসিয়াস। তার মানে ফারেনহাইটে 100 ডিগ্রি ফারেনহাইটের চেঞ্জ ডিগ্রি সেলসিয়াসে কত ডিগ্রি সেলসিয়াসের চেঞ্জের সমান? 55.556 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জের সমান। এখন তুমি সবই ডিগ্রি সেলসিয়াসে আনছো, এখন তুমি ডিগ্রি সেলসিয়াসে ম্যাথটা করতে পারো। এখন তোমার দেখো ম্যাথটা সহজ হয়ে গেছে, এখন তুমি সব ডিগ্রি সেলসিয়াস আছে তোমার। আলফা কত? 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কিসে আছে? পার ডিগ্রি সেলসিয়াসে। এল নট এসআই একক কত? 336, তাই না? 336। থিটা 2 মাইনাস থিটা 1 তাপমাত্রার পরিবর্তন বসাবো কোনটা? ডিগ্রি সেলসিয়াসেরটা, বসাবো, ঠিক আছে? 55.556 এটা বসাবো। তাহলে আমি এটা পার ডিগ্রি সেলসিয়াস, এটা ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি সেলসিয়াসে কাটাকাটি থাকবে শুধু মিটার। পার ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি সেলসিয়াস কাটাকাটি যাবে না, গুণ গেলে কাটাকাটি, এবং থাকবে শুধু মিটার। তাহলে হিসাব করে ফেলো, যাই আসবে সেটা মিটারে। 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 336 ইন্টু 55.556, তাহলে আসে কত? 0.224, 0.224 এত মিটার। শেষ। তাহলে এই হচ্ছে আমার দৈর্ঘ্যের পরিবর্তন। আইফেল টাওয়ারের দৈর্ঘ্য শীতকাল থেকে গ্রীষ্মকালে কতটুকু বাড়বে? এত পরিমাণ বাড়বে, 0.224 মিটার বাড়বে। ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আজকে এ পর্যন্তই রাখি, ঠিক আছে? ক্লিয়ার?
আজকে এই পর্যন্ত রাখে। একদম ভাই সত্যিই পারবে, হ্যাঁ সত্যিই তো পারবে। তোমরা একটা জিনিস পড়ো না, এটা তো পড়ার কথা 9 10 9 ওই চ্যাপ্টার বাদ, কিন্তু তোমরা ছোটবেলায় রেল লাইনের পাতগুলোর মধ্যে কেন ফাঁকা রাখা হয়, রেল লাইনের এক পাত থেকে আরেক পাতের মধ্যে ফাঁকা রাখা হয় কেন পড়ছিল না? কারণ 7 বা এগুলোর বিজ্ঞানে ছিল। কারণ ঘর্ষণের কারণে গরমকালে এগুলো বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাইলে যদি বৃদ্ধি পেয়ে বাঁকায় যায়, কারণ একটা জিনিস লাগানো থাকলে বাঁকায় যেতে পারে, তাই না? বৃদ্ধি পেয়ে তো তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই ফাঁকা রাখলে একটু বৃদ্ধি পাইলেও যেন স্পেস পায়, সে কারণে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটা দেখলাম। ওকে, তাহলে আমার এই ম্যাথটা করার লক্ষ্য কি? সূত্র তো এটাই, এই সূত্রতেই ইউজ করবো। আলফার ভ্যালু পার ডিগ্রি সেলসিয়াসে বসাইলে এটা ডিগ্রি সেলসিয়াসে বসাইতে হবে, আলফার ভ্যালু পার ডিগ্রি ফারেনহাইটে বসাইলে এটা ফারেনহাইটে বসাইতে হবে। আমার হাতে অপশন দুইটা, হয় সবাইরই ফারেনহাইটে নাও অথবা সবাইরই ডিগ্রি সেলসিয়াসে নাও। আমি এটাকে পার ডিগ্রি সেলসিয়াসে রাখছি, এটাকে ডিগ্রি সেলসিয়াসে নেওয়ার চেষ্টা করছি। কিভাবে? তাপমাত্রার পরিবর্তন দেওয়া ছিল 100 ডিগ্রি ফারেনহাইট, 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পরিবর্তন, ডিগ্রি সেলসিয়াসে কত পরিবর্তন সেটা লিখছি, সেটা এখানে এনে বসাই দিছি, বাস জব ডান। ক্লিয়ার? ওকে ফাইন, পূজার ছুটি তাহলে শুরু হচ্ছে। তোমাদের নেক্সট ক্লাস স্টার্ট হবে 25 তারিখ থেকে। ঠিক আছে, 25 তারিখ পর্যন্ত যার যা ক্লাস জমা আছে করে ফেলবা। আর আজকে কিন্তু মেগা এক্সামের রেজাল্ট দিছি। কি এখান থেকে কেউ প্রাইজ পাইছো কিনা? ক্লাসে আসো, প্রাইজ পাইছো এরকম কেউ আসো? ক্লাসে আসো, প্রাইজ পাইছো এরকম কেউ আসো? আসো? আচ্ছা যাক যাক, শিহাব স্যার আর আসো, আরো কয়েকজন আসো। দেখো তোমরা যারা যারা পাও নাই, কোনো আফসোসের বিষয় নেই, না পাওয়াটা খুবই স্বাভাবিক। কারণ স্বাভাবিক, দেখো 9000 প্লাস স্টুডেন্ট থেকে মাত্র 10 জন পুরস্কৃত হয়েছে, এটা খুবই কম। কত পার্সেন্ট? অনেক কম পার্সেন্ট। কিন্তু এটা চেষ্টা করবা তোমরাও যেন পরের বার পাও। আর এটা তো একটা প্রাইজ গেল, মোটামুটি যত প্রাইজ মানি সহ তো দিয়ে দিব মনে হয় কালকে পরশুর মধ্যে। চিন্তা করো ওরা বন্ধের মধ্যে কত একটা ভালো টাইম কাটাতে পারবে, একটা ভালো প্রাইজ মানি পাচ্ছে। আবার দ্বিতীয়ত তোমরা সলভ রাশ যেটা, সেটার মাধ্যমে কিন্তু পুরস্কার পাবা, সেটারও কিন্তু 1 মাস পূর্ণ হইলে আমরা রেজাল্ট দিয়ে দিব। যারা ভালো করছে তাদের রেজাল্ট দিবে, একই পরিমাণ প্রাইজ মানি। তো এই জিনিসগুলো তোমরা ব্যবহার করো। বিগিনার টু মাস্টারে আমাদের যে ব্যাচটাতে আসো, এই ব্যাচটাতে এটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য, পড়াশোনা করে নিজের পড়াশোনা নিজে গুছায় নিজে আগায় একটা পুরস্কার পাওয়া যায় এখানে। তো এই জিনিসটা ইউটিলাইজ করো। ঠিক আছে, যারা পাও নাই তারা পরের বার ভালো করার চেষ্টা করো। আর তোমরা যারা যারা ভালো করছো তাদের প্রতি আমি ইমপ্রেসড। 25 ব্যাচের হয়ে এমন সব প্রশ্ন তোমরা সলভ করছো যেটা সত্য কথা। অ্যাডমিশনের যারা টপ 100-এ থাকবে বুয়েটে এবার, তাদেরকেও যদি দিই অনেকে হিমশিম খাবে। এরকম টাইপের প্রশ্নও ছিল। এই প্রশ্নগুলোও তোমরা সলভ করতে পারছো 25 ব্যাচের হয়ে, 2 বছর ছোট হয়ে। এটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার। এটা কিন্তু আমি বলবো যে তোমাদের জন্য একটা মাইল ফলক। তো তোমরা যারা যারা এই লেভেলে আসো তারা তো ফাইন, যারা যারা এই লেভেলে এখনো আসতে পারো নি তারা চেষ্টা করো। কারণ দিন শেষে তোমরাই তো তোমাদের সাথে ফাইট দিবা, তাই না? তোমরাই তো তোমাদের সাথে প্রতিযোগী হবা। দেখো তোমাদের মধ্যেই কেউ কেউ এরকম পাচ্ছে প্রাইজ, এত কঠিন প্রশ্ন সলভ করেছে, যেটা দেখো ওই যে পোস্ট দিছি আমরা এইজি গ্রুপে প্রশ্নগুলো সহ, বড়রাও ভয় পাচ্ছে প্রশ্নগুলো দেখে, তোমাদের ব্যাচমেট পাইরে ফেলছে। তো চিন্তা করো, স্টুডেন্টে স্টুডেন্টে পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে কিন্তু অলরেডি। একটা চ্যাপ্টার শেষ হয়েছে, এর মধ্যেই কেউ কেউ ওই টপ লেভেলে, আবার কেউ কেউ মাঝারো লেভেলে আসো। তো তোমাদেরও কি করতে হবে? ইমপ্রুভ করে নিজেদেরকে আপডেট করতে হবে। কারণ সামনে যখন দেখবা যে ওরা ভালো করতেছে, টপ 1, এটা তো একটা মেগা এক্সামের রেজাল্ট, যখন দেখবা এরকম ভালো ইউনিভার্সিটি টপ 10-এ ঢুকে গেছে, তোমাদের সাথেই ছিল, আমি প্রিটি মাচ শিওর এই 25 ব্যাচে এখন যারা ভর্তি আছে না, এখানে বুয়েটের ফার্স্ট আছে, এখানে তোমাদের ব্যাচের ফার্স্ট আছে, বুয়েটের ফার্স্ট আছে, মেডিকেলের ফার্স্টটা সঠিক জানি না, বাট বুয়েটের ফার্স্ট আছে এখানে, ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট আছে এখানে। মোটামুটি তাই তো হয়, গতবার ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট, বুয়েটের ফার্স্ট সব আমাদের এখানে ছিল। তো আলটিমেটলি যদি এখানে থাইকে থাকে তাহলে দেখো তোমাদের মধ্যেই কিন্তু আছে, তখন কিন্তু আফসোস হবে যে একই সাথে ছিলাম, একই কিছু করছিলাম। হ্যাঁ আমি নাহলে ফার্স্ট না হইলাম, বাট টপ 100 তো ডিজার্ভ করি, টপ 200 তো ডিজার্ভ করি। সো আলটিমেটলি এরকম টাইপের মাইন্ডসেট নিয়ে আগানো শুরু করো। মোটামুটি তোমরা যারা অনলাইন ব্যাচগুলোতে আসো আমাদের, তারা আমি বলবো ওভারঅল বাংলাদেশের চেয়ে ভালো স্টুডেন্ট, ওভারঅল বাংলাদেশে। কারণ দেখো তোমাদের ব্যাচের অনেকে কলেজ শুরু করে এখনো চিল মোডে আছে, পড়াশোনাই শুরু করেনি। তোমরা সেই তুলনায় কিন্তু অনেক ভালো, সেই তুলনায় অনেক লক্ষ্মী। কারণ দেখো তোমরা এখন এই রাত এতটা বাজে তোমরা এখনো পড়তেছো। তোমরা তো চাইলে সোশ্যাল মিডিয়ায় অন্যান্য অনেক কিছু করতে পারতা, বাট তোমরা পড়তেছো, সেই কারণে তোমাদের সাধুবাদ জানাই। কিন্তু এই জিনিসটা পূর্ণতা পাবে যদি একটা ফলাফল আসে। ফলাফল না আসলো, পড়লা, তাহলে কিন্তু পূর্ণতাটা আসবে না। ফলাফলটা আসবে যখন, তখন পূর্ণতাটা পাবে, তখন তোমার এই জার্নিটা সার্থক।
অ্যান্ড মোটামুটি আইসিও পড়বে ইনশাল্লাহ, তোমাদের প্রতি আমাদের বিশ্বাস আছে। অ্যান্ড বিগত বছরের রেকর্ডগুলো তাই বলে যে যারা এরকম শুরু থেকেই নিয়মিত, শুরু থেকেই সিরিয়াস, তাদের ফলাফল আসবেই, এটার কোনো বিকল্প নেই। হ্যাঁ, যদি অনেক বড় ঝড়ঝাপটা হয়, হয়তো সে বুয়েটে পাবে না, বাট ঢাকা ইউনিভার্সিটি পাবে, ঢাকা ইউনিভার্সিটিতে পাবে না, অমুক জায়গায় পাবে, বাট পাবেই, এটার কোনো রিস্ক নাই। অ্যাক্সিডেন্টালি কেউ চান্স পায় এরকম হয় না, বাট অ্যাক্সিডেন্টালি মানে রেগুলারলি যারা পড়ছে তারা অ্যাক্সিডেন্টালি কোথাও চান্স পাবে না, এটাও হয় না। দুইটাই কিন্তু অ্যাডমিশনে হয় না। অ্যাক্সিডেন্টালি কেউ চান্স পেয়ে গেছে, চান্স পাওয়ার মতন ছিল না, আবার কেউ চান্স পাওয়ার মতন বাট সে অ্যাক্সিডেন্টালি কোথাও চান্স পায়নি, এই দুইটা কথার কোনো কথাই সত্যি না। হ্যাঁ, হইতে পারে ক বিশ্ববিদ্যালয় না হয়ে খ বিশ্ববিদ্যালয় হইলো, এ না হয়ে বি হইলো, সি না হয়ে ডি হইলো, কিন্তু হবেই, এটার কোনো মিস নাই। আর ফুল সিলেবাস হইলে এইচএসসি 25-এর ফুল সিলেবাস হওয়ার চান্স বেশি। ফুল সিলেবাস হইলে স্টুডেন্টে পার্থক্য অনেক বেশি দাঁড়াবে। কেন দাঁড়াবে? কারণ অনেকে সিলেবাস শেষ করতে পারবে, অনেকে সিলেবাসই শেষ করতে পারবে না, অনেকে 2-3 চ্যাপ্টার বাদ রেখে পরীক্ষা হলে বসতে হবে। কারণ 21টা চ্যাপ্টার শেষ করা মুখের কথা না, ভালোভাবে শেষ করা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টা সাবজেক্টই শেষ করতে জান বের হয়ে যাবে। তাই যারা রেগুলার তারা হিউজ অ্যাডভান্টেজ পাবা, কারণ ভালো স্টুডেন্ট দুর্বল স্টুডেন্টের মধ্যে অনেক পার্থক্য তৈরি হবে 25 ব্যাচে। তাই যারা ভালো স্টুডেন্ট তারা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবা। দুর্বল স্টুডেন্টসও তোমাদের সামনে দাঁড়াইতে পারবে না, ঝড়ে বকে কেউ ভালো করতে পারবে না, ঠিক আছে? তো এই কারণে আমি বলবো, তোমরা যেহেতু নিয়মিত আসো, এত কষ্ট করে রাত জেগে অনলাইনে বসে অনেক কিছু করার সুযোগ থাকা সত্ত্বেও ক্লাস করতেছো, তোমাদের আরেকটু লেভেলটা বাড়াও। আজকে যতটুকু পড়ছো, কালকে 1 মিনিট হইলেও বেশি পড়ো, 2 মিনিট হইলেও বেশি পড়ো। আরেকটা জিনিস বলে শেষ করবো আজকের ক্লাসটা, ক্রিকেট খেলার বিশ্বকাপ তো চলতেছে, পাওয়ার প্লে কি বোঝো? পাওয়ার প্লে জিনিসটা কি বোঝো? পাওয়ার প্লে বোঝো না? আচ্ছা ঠিক আছে, যারা পাওয়ার প্লে বোঝো না তাদের একটু ক্রিকেট শিখাই। হ্যাঁ, যারা পাওয়ার প্লে বোঝো না তাদেরকে একটু দেখাই দিই পাওয়ার প্লে জিনিসটা কি। হ্যাঁ, এই হচ্ছে ক্রিকেট খেলার মাঠ। এই ক্রিকেট খেলার মাঠে একটা ব্যাটিং বলার এন্ডের জায়গা থাকে, এটা ক্রিজ বা পিচ বলে। হ্যাঁ, ঠিক আছে, আমি আবার ক্রিকেট বিশারদ না, কিন্তু আমি যতটুকু জানি আমার নলেজে সেটা বলতেছি, ঠিক আছে? এটার মধ্যে একটা ছোট সার্কেল থাকে, দেখবা ছোট্ট একটা সার্কেল থাকে, মূল মাঠের মধ্যে একটা ছোট সার্কেল থাকে, এরপর একটা বড় সার্কেল, এটা তো 6 মারার বাউন্ডারি, ছোট সার্কেল থাকে। পাওয়ার প্লে 1 বা এগুলার মধ্যে দেখবা 2টা ফিল্ডার বাইরে রাখে, নর্মালি একজন এখানে রাখে, একজন এখানে রাখে, আর একজন দেখবা যে এখানে এরকম রাখে। হ্যাঁ, মানে ফিল্ডার গুলা দেখবা 2 জনকে বাইরে রাখে, বাকি সব ভিতরে, বাকি 11টা ফিল্ডার আছে তারা ভিতরে থাকে। হ্যাঁ, তো এই যে পাওয়ার প্লের সময় কি করে ব্যাটসম্যানরা? স্বাভাবিক ফিল্ডারদের রেস্ট্রিকশন আছে, তারা ভেতরে থাকতে হবে। পাওয়ার প্লের সময় দেখবা ব্যাটসম্যানরা কি করে? ওপরে উঠায় মারে, ওপরে উঠায় মারে, তাই না? দেখবা যে পাওয়ার প্লেতে রান হয় বেশি, নর্মালি পাওয়ার প্লেতে রান বেশি উঠে। স্লগ ওভার যেটা, মানে যেটা হচ্ছে মাঝখানে, যে সময় পাওয়ার প্লে নেই, পাওয়ার প্লে হয় প্রথম 10 ওভার, তারপরে 5 ওভার, আবার লাস্টে একটা 5 ওভার হয়, 20 ওভার হয়। বাকি যে ওভারগুলো স্লগ ওভার, এই স্লগ ওভারগুলোর মধ্যে কি তোমার স্পিন বল হয়, ঠেকায় ঠেকায় রান নেয়, দৌড়াই দৌড়াই রান নেয়। আর এই পাওয়ার প্লেগুলোতে বাউন্ডারি দিয়ে রান নেয়, 4-6 মেরে রান নেয়, কারণ মাথার উপর দিয়ে উঠাই দিলেই 4, মাথার উপর দিয়ে উঠাই দিলেই 4। হ্যাঁ, তো এই যে স্টুডেন্ট লাইফের পাওয়ার প্লে কোনটা জানো? এই যে 4-6 মেরে রান উঠায় রাখা, রান আগায় রাখার টাইমটা কোনটা জানো? বন্ধ। একটা স্টুডেন্টের সাথে আরেকটা স্টুডেন্টের যে পার্থক্য তৈরি হয়, এটা কোথায় তৈরি হয় জানো? ভ্যাকেশনে। এই যে ভ্যাকেশন না, সামনে বন্ধ আসতেছে না 10 দিনের, 7 দিনের, এই 7 দিন বন্ধে আগে তোমার আর যে পড়বে তাদের মধ্যে পার্থক্য ধরো এতটুকু, ও এই লেভেল, তুমি এই লেভেল। বন্ধের পরে তুমি নামবা যদি না পড়ো, ও উঠবে যদি পড়ে, মানে লেভেলটা আপগ্রেড হবে। দেখবা যে তোমার আর ওর মধ্যে পার্থক্য তৈরি হয়ে গেছে। এরকম একটা সময় পার্থক্য হইতে হইতে তুমি ওরা আর দেখো না, এরকম হয়ে যাবে, ঠিক আছে? স্ক্রিনের বাইরে চলে যাবে ও, মানে ও অন্য লেভেলে চলে গেছে। হ্যাঁ, তুমি তাকে আর দেখতে পাচ্ছ না, তাই লেভেলটাই ডিফারেন্ট। তো এই যে আমি বললাম কথা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্টের কলেজ চলাকালীন সময়, কলেজ যখন চালু আছে তখন খুব বেশি পার্থক্য তৈরি হবে না। কলেজ চলাকালীন সময় ও পড়ার সময় পায় কম, তুমিও পড়ার সময় পাও কম, খুব বেশি পার্থক্য তৈরি হচ্ছে না। বাট কলেজ যখন বন্ধ দেয়, দেখবা ও অনেক আগে যাচ্ছে। আমি তো আগে টিউশনই করাইতাম, তাই না? টিউশনির সময় 2টা জিনিস খুবই হতো আমার সাথে। নটর ডেমে আমি মতিঝিল ব্যাচে ছিলাম, মতিঝিল এই উদ্ভাসে পড়াইতাম আগে। হ্যাঁ, তো নটর ডেমের যারা ছিল, ওদের যখন এরকম বন্ধ দিত না, 7 দিন থেকে 12 দিনের জন্য ওরা আমাকে ঠিক করতো, 7 দিন থেকে 12 দিন টানা পড়াবো। বন্ধ, ওদের বন্ধের সময় 7 দিন থেকে 12 দিন টানা পড়াবো, পড়ায় এই 4টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার শেষ করে দিবে, এরকম একটা টার্গেট থাকতো। শেষ করে দিতাম, বড় একটা টাকা পাইতাম মোটামুটি। তো আমি এই জিনিসটা করতাম। এটা কাদের ক্ষেত্রে করতাম? ক্যাডেট কলেজের স্টুডেন্টদের ক্ষেত্রে, নটর ডেমের ওদের ক্ষেত্রে। আমি দেখতাম ওরা বন্ধের দিনগুলাতে আরো বেশি পড়ে,
বন্ধের টাইমগুলোতে ওরা আরো বেশি পড়াশোনার জিনিসপত্রগুলো আনে, এনজয় করে কম। কারণ এইচএসসি লাইফটাতে আসলে খুব বেশি এনজয়ের সুযোগ নাই, আর এনজয় করা উচিত না। যতটুকু দরকার, হ্যাঁ এক্সারসাইজ করবা, ওই স্পোর্টস করবা, ওইগুলো এক জিনিস, কিন্তু ফুর্তি খুব বেশি, সেলিব্রেশন খুব বেশি আপাতত এত সময় নেই, সামনে অনেক টাইম আছে। তো এই টাইমটাতে, বন্ধের টাইমগুলোতে তারা আরো বেশি আমাদেরকে হায়ার করতো, বেশি তারা একসাথে রাখতো। বিশেষ করে ঈদের বন্ধগুলা বা এই বন্ধগুলাতে দেখা যেত যে ক্যাডেট কলেজের ওরা আসতো, আইসে ওরা ব্যাচ করে অনেক বুয়েটের ছেলে, বুয়েটের মেয়ে, ভাইয়া আপুদেরকে বাসায় রাখতো। তো এই জিনিসটা কিন্তু ঢাকার কালচার। তো তোমরা যে যে জায়গায় আসো, তোমরা মাথায় রেখো এই কালচারটা এখনো যায় নাই, এখনো আছে এই জিনিসগুলা। অ্যান্ড ঘরোয়াভাবে অনলাইনের সুবাদে এখন কে কোথায় বাসায় বসে পড়তেছে এটা তুমি টেরও পাবা না। আগে তো তাও একজনকে রাখতে হবে, খরচ করতে হবে, এখন তো অনলাইনে ম্যাটেরিয়ালসের অ্যাভেলেবিলিটি অনেক বেশি। তো এই বন্ধতে তুমি নিজেকে আরেক লেভেলে নিয়ে যাও অন্যান্যদের থেকে, এটা আমি চাই। আমি চাই না যে এই ব্যাচের মধ্যে পার্থক্য তৈরি হোক, আমি চাই যে এই ব্যাচের স্টুডেন্টদের সাথে অন্যান্য ব্যাচের স্টুডেন্টদের যারা ব্যাচগুলাতে নাই তাদের মধ্যে একটা পার্থক্য তৈরি হোক। আর পার্থক্যটা তৈরি করবা কোথায়? এই বন্ধে। তোমাদের পাওয়ার প্লে টাইম শুরু হচ্ছে এখন থেকে। পাওয়ার প্লেতে এখন 4-6 পিটায় রান উঠায় রাখো, যেন পরে যখন প্র্যাকটিক্যাল বা এই সকল প্রেসারে একটু স্লগ ওভার যাবে, একটু ঠেকাইতে হবে, রান কম আসবে বা পড়ার কম সিলেবাস শেষ করতে পারবা, ওই টাইমটা যেন পোষায় নিতে পারো। এখন এত রান উঠায় রাখো, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছো? সো 25 ব্যাচের জন্য এটা কিন্তু আমি একটা মন থেকে একটা পরামর্শ দিলাম, এটা ফলো করো। শুরু থেকে যদি এই বন্ধের জিনিসগুলো ফলো করতে পারো, তুমি নিজেই দেখবা যে একটা সময় পরে তুমি আনরিচেবল হয়ে গেছো অন্যদের থেকে, টাচই করতে পারো না তোমাকে। ঠিক আছে? আল্লাহ হাফেজ তাহলে তোমাদের সবাইকে, ধন্যবাদ।